Wicca has its light side, মানে আলো, কিন্তু anything which has light will also have dark. তো it is a fact. পুতুল দিয়ে অনেক কিছু, আমরা যেটাকে ভুডু বলে জানি, ভুডু শুধু না, মানে ধরো যেটা অ্যাকচুয়াল ডলস ইউজ করা হয় টু ফর ভেরিয়াস রিজনস, শুধু যে কারুর খারাপ কি ভালো তা নয়, এই পৃথিবীতে যে আমরা কত কিছু জানি না, ধরো স্পিরিটস, লাইফ আফটার ডেথ, কিংবা সত্যি সত্যি আমরা লোকের ভালো কি ক্ষতি ভেরিয়াস অবজেক্টস দিয়ে করতে পারি কিনা, এই জিনিসগুলো at least I have spent a great deal of my life doing that. তার মানে স্পিরিটরা খাবারও খেতে পারে, but on those 2 days আসবে। বড় বড় সায়েন্টিস্টরাও বলেছেন, এই অ্যালডাস হাক্সলি উনিও কিন্তু বলেছেন the spirit does not die. আমরা তো বলি যে every strong woman is a witch. আরেকটা হচ্ছে every day to practice the vibration, ওইটা খুব ইম্পর্টেন্ট। death is the end তা নয়। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন উইকান প্রিস্টেস ইপসিতা রয় চক্রবর্তী। ইপসিতাদির কাছ থেকে আজকে জানবো কাকে বলে উইচক্রাফট, উইচক্রাফটের আমাদের জীবনে কি কি প্রভাব পড়তে পারে, উইচক্রাফটের ভালো দিক খারাপ দিক নানান বিষয়ে আজকের এই পডকাস্টে আলোচনা হবে। এমন অনেক স্পেল থাকবে যা আপনার জীবন বদলে দিতে পারে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। ইপসিতা দি, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন দিদি? ভালোই আছি, আশা করি তুমি ভালো আছো। হ্যাঁ দিদি, ভালো আছি। আর আপনাকে পেয়ে তো ভীষণ আনন্দ হচ্ছে আমার এখন। মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে আপনাকে সামনে থেকে দেখব, সেখানে আজকে সামনে থেকে দেখছি, আপনার সাথে গল্প করার একটা সৌভাগ্য হচ্ছে, এটাই একটা বড় ব্যাপার। আশা করি ইউ আর নট ডিসঅ্যাপয়েন্টেড। ভীষণ ভালো লাগছে, ডিসঅ্যাপয়েন্টমেন্টের কোনো জায়গাই নেই। দিদি, আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, উইচক্রাফট। এখন তো উইচক্রাফট নিয়ে অনেক কিছু শোনা যায়, কিন্তু আপনি যখন শুরু করেছিলেন, আপনি যখন এই উইচক্রাফট শব্দটা, এই ওয়ার্ডটা প্রথম শুনেছিলেন, সেই সময় থেকে যদি আমরা শুরু করি। হ্যাঁ, এটা তাহলে অনেক অনেক বছর মানে পিছিয়ে যেতে হয় অবশ্য। তখন আই ওয়াজ ইন মাই আর্লি টিনস, ধরো 14-15 বছরের। তো শুরু হয় এটা মন্ট্রিয়াল ক্যানাডার থেকে। ওখানে আমার অনেক বছর কেটেছে, কেন আমার বাবা ছিলেন ওখানে বলতে পারো অ্যাম্বাসেডার ফ্রম দ্য UN, তো রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া। তো যতদিন উনি ছিলেন, ন্যাচারালি আই ওয়াজ দেয়ার, মাই মাদার ওয়াজ দেয়ার, আর আই ওয়াজ অ্যান অনলি চাইল্ড। তো আমার অনেক সময় কাটতো বই পড়ে। আমার বাবা যদিও বিজি থাকতেন মানে ওনার অন্য কাজে, আমাদের বাড়িতে একটা ছোট্ট লাইব্রেরি ছিল যেখানে উনি প্রায় বসে বই পড়তেন, আর আমিও ওখানে গিয়ে অনেক বই পড়তাম। তো আই থিঙ্ক দ্যাট, কি বলবো, স্কলারশিপ বলবো না, কিন্তু দ্যাট লাভ অফ রিডিং, বইয়ের মধ্যে থাকা, তখন থেকে আমার শুরু। আর তারপরে একটা ঘটনা যদি বলো ঘটলো, যে আমাদের বাড়িতে অনেক মানে সোশ্যাল গ্যাদারিংস কি পার্টি এসব হতো। তো একজন ভদ্রমহিলা, ফ্রেঞ্চ কানেডিয়ান, শি ওয়াজ আ স্কলার, ইউনিভার্সিটিতে পড়াতেন। ওর নাম, ফার্স্ট নেম ছিল করিন, পুরো নামটা বলছি না, করিন। তো উনি এসে একদিন আমাকে বললেন যে তুমি ইন্ডিয়ান মিথোলজির বিষয়ে কিছু আমায় বলতে পারবে? তো আমি তো বেশি কিছুই জানতাম না, আমার মানে অতটা জ্ঞান ছিল না তখন। তো বয়সও অনেক কম, বয়সও কম, আর মানে আমার সব সাবজেক্টের উপর এখনও যে আছে তা আমি বলছি না, কিন্তু তখন আই ওয়াজ আ বিট ডামস্ট্রাক যে ওনাকে কি বলবো, উনি আবার কি জানতে চান, কেন উনি অনেক পড়েছেন মিথোলজি, ওয়ার্ল্ড মিথোলজি। তো উনি বললেন যে ঠিক আছে, আমার মনে হয় তোমার এতে ইন্টারেস্ট আছে, হবে, তুমি অনেক বই পড়ো, তুমি আমার সঙ্গে একটা জায়গায় যেতে চাও, ওখানে ইউ উইল ফাইন্ড ইন্টারেস্ট। তো উনি আমায় নিয়ে গেলেন লেশিন বলে একটা জায়গায়, ওখানে
একটা দেখলাম একটা বেশ সুন্দর বাড়ি, বাগান, আর ভেতরে নিয়ে গেলেন, ওখানে একটা বেশ লম্বা এরকম টেবিল, পলিশ টেবিল, তার চারিদিকে বসে আছে অ্যাবাউট 11-12 জন ভদ্রমহিলা অফ অল এজেস। তো আর উনার ওই হেড হচ্ছে যে যার কথা বলবো কার্লটা বলে। তো ওনার আর ওর সঙ্গে যারা ছিল ওরা ঠিক করলো যে একটা এরকম গ্রুপ করবে, which was actually not only based in Canada, এইটার একটা বলতে পারো রুট ছিল ফ্রান্সে। তো ওখানে সেদিন যেদিন আমায় নিয়ে গিয়েছিল, এক একজন এক এক বিষয়ে বললো, তারা মানে অনেক জায়গায় ট্রাভেল করেছে। দেখলাম বেশিরভাগ হচ্ছে এসোটেরিক সাবজেক্টস, ধরো নাস্কা লাইন্স, ওগুলো কি এলিয়েন্সরা তৈরি করেছে না কি করে ওগুলো আসলো, এই ধরনের একজন ভদ্রমহিলা ওখানে গিয়েছিলেন, ওখানে মানে ওনার এক্সপিরিয়েন্স বললেন। আরেকজন হয়তো বললেন যে তোমার কোনান ডয়েল, উনি খুব বিশ্বাস করতেন ইন সেয়ান্সেস অ্যান্ড স্পিরিট ওয়ার্ল্ড। তো ওনার বিষয়ে বললেন যে এদিকে উনি লিখছেন ধরো অন শার্লক হোমস, ভেরি র্যাশনাল, এদিকে উনি রিসার্চ করছেন অন দ্য স্পিরিট। একদম। তো এইটার বিষয়ে উনি বললেন, এরকম করে এক একজন এক একটা সাবজেক্ট বললো। তো আমি অবশ্য অতটা আমার জ্ঞান নেই কিছু বলবার, আমি শুনলাম। তারপরে বাড়ি চলে আসলাম। বেশ কদিন পর, অ্যাবাউট 2 weeks later, আমায় করিন বললো যে দেখো ওই কার্লটা হয়তো তোমাকে ফোন করতে পারে। তাহলে কিসের বিষয়? আই ওয়াজ আ বিট টেকেন অ্যাব্যাক। তো বললো যে তুমি ফোন করবে তো উনিই বলবেন। তো সত্যি ফোন করলেন, আমায় বললো যে কার্লটা যে ক্যান ইউ কাম ওভার টু মাই প্লেস। তো আমি গেলাম। তো দেখলাম যে উনি একটা ডেস্কে, মানে বেশ বড় ডেস্কে বসে আছেন। তো উনি আমায় বললেন যে তুমি বসো, আমি তোমাকে শুধু 2-3টে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। নাম্বার 1, তুমি কি আমাদের এটা জয়েন করতে চাও? তা আমি বললাম যদি ইফ ইউ হ্যাভ মি, আমি হ্যাঁ নিশ্চয়ই জয়েন করবো, আমার খুব ভালো লেগেছিলো সেদিন। তো বললো দেখো একটা জিনিস, তোমার ইউ আর আন্ডার এজ ফর আওয়ার মিটিংস কিংবা ফর আওয়ার অ্যাসোসিয়েশন, তোমার বাবা মার পারমিশন লাগবে বিফোর ইউ জয়েন। আর কতগুলো রুলস আছে, যদি কোনো সময় আমি দেখি কি আমরা বুঝি যে ইউ আর ব্রেকিং দ্য রুলস, তাহলে কিন্তু ইউ উইল নট বি হিয়ার ফর ভেরি লং, থাকবে না। না। তো সেদিক থেকে আমরা ভেরি স্ট্রিক্ট, কিন্তু আমার বলতে পারো আমার ইন্টুইশন আছে, তার থেকে আমার মনে হয় যে ইউ উইল ডু ওয়েল ইন দিস সাবজেক্টস। তো মাস হয়ে গেল, তারপর বললেন অল রাইট ইউ মে গো। তারপর বাড়িতে গিয়ে কথা বললেন? বাড়িতে গিয়ে তখন বাবা মাকে জিজ্ঞেস করলাম। তো আমার বাবা মানে যেটা বললাম যে মানে হি ওয়াজ ভেরি ওপেন অ্যাবাউট দিস থিংস। কতগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন, এটা কোথায় হবে, ওদের মানে অর্গানাইজেশনটা কোথায়। তো যতটা আমি জানলাম, আমি করিনকে ফোনও করলাম, ও বাবার সঙ্গে কথা বললো। তো বাবা বললেন ঠিক আছে, অ্যাজ লং অ্যাজ ইউ বিহেভ ইউর সেলফ তুমি যেতে পারো। তো মাকে বললাম তারপরে। তো মা ছিলেন একটু কনজারভেটিভ, মা আমার ছিলেন কুচবিহার আর ময়ূরভঞ্জের রয়্যাল ফ্যামিলির থেকে। আচ্ছা। তো মা এটা শুনে বললেন তার মানে তুমি কি মানে ডাকিনি কি ডাইনি হতে চলেছো, উইচ? এটা তোমার ভালো লাগবে পরে শুনতে? তো আমি বললাম হ্যাঁ আমার ভালো লাগবে, আমার এসে যায় না, হ্যাঁ সাবজেক্টটা ভালো লাগছে। তো বললেন তারপরে তো দেখো কবছর পরে তো আমরা দেশে ফিরবো, ওখানে তোমাকে ডাইনি বলবে, কেউ বিয়ে করবে না কিন্তু নরমালি মায়েদের যেরকম ভাবনা হয়, কেউ বিয়ে করবে না। আর তারপরে যেটা সোশ্যাল ওয়ার্ল্ডে সেখানে কিন্তু পিপল উইল মানে রেজ দেয়ার আইব্রাউজ যে কেন ডাইনি হলো, হ্যাঁ এত প্রফেশন থাকতে। তো আমি বললাম যে তার মানে জাস্ট বিকজ আই স্টাডি দিস এতো না যে আমি অন্য প্রফেশনে যেতে পারবো না। তো মা বলেন দেখো অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান কিপ ইউর ডিগনিটি, as long as you do not bring any form of disgrace to the family or to your own country, তুমি যাও। গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম। তারপর থেকে শুরু হলো আমার ইনিশিয়েশন অ্যান্ড স্টাডি
at this chalet, আমরা বলতাম, chalet in the Laurentian Mountains. মন্ট্রিয়লের একটু আউটস্কার্টসে, কিন্তু ওখানে উইকেন্ডে যেতাম, যে ওভারনাইট থাকতে হতো তা নয়, হয়তো হোল অফ স্যাটারডে কি হোল অফ সানডে, দিস ওয়াজ দ্য বিগিনিং। তারপরে নানা রকম সাবজেক্ট শুরু হলো, এক এক দিন এক একজন শেখাতো। এর মধ্যে আমি দেখলাম যে ধরো মেডিসিনও আসছে, সাইকোলজিও আসছে, এসোটেরিক তো আসছেই, আর বলতে পারো ফিজিক্স সেটাও আসছে, হ্যাঁ, আর তাছাড়া লিটারেচার খানিকটা আমাদের পড়াতে হতো। ইটস লাইক, বলতে পারো লাইক আ সর্ট অফ স্পেশালাইজড ইউনিভার্সিটি, হ্যাঁ। তো এরকম করে 3 বছর কাটলো। তারপরে এক এক সময় হতো যে আমাদের মানে ফিল্ড এক্সকারশনে নিয়ে যেত। ওখানে একটা অদ্ভুত হতো যে দেখাতো যে দেখো, উইথ এনার্জি এনিথিং ক্যান মুভ, নাথিং ইজ ইনঅ্যানিমেট। ওইটা কিন্তু একটা খুব বড় থিওরি অফ উইকা, যে নাথিং ইজ ইনঅ্যানিমেট। ধরো একদিন আমার মনে আছে মার্গারেট, ও একটা বড় একটা পাথর ছিল, একটা রক, আমরা ওই পাহাড়ে মানে বলতে পারো ফর্ম অফ ট্রেকিং, যদিও খুব সুন্দর সিনারি অ্যান্ড অল দ্যাট। তো তখন দেখলাম যে আস্তে আস্তে পাথরটা যেন মুভ করছে। তো আমি বললাম এটা কী করে হচ্ছে? বলছে দিস ইজ হোয়াট মোস্ট পিপল উইল নট আন্ডারস্ট্যান্ড, যে ওয়াই এভরিথিং হ্যাজ লাইফ। আমরা বলি কিছু নাথিং ইজ ইনঅ্যানিমেট। তো এরকম করে আমাদের কতগুলো এক্সপেরিমেন্ট হলো। তাছাড়া এসোটেরিকের মধ্যে গিয়ে মানে যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, যে বলল যে দেখো, উইকা হ্যাজ ইটস লাইট সাইড, মানে আলো, কিন্তু এনিথিং উইচ হ্যাজ লাইট উইল অলসো হ্যাভ ডার্ক। তো সেটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, ইফ উই ক্যান লার্ন হাউ টু কন্ট্রোল দ্য ডার্ক, তাহলে লাইটটাই বেশি থাকবে। তো তখন তারপরে আমার তো 3 বছর হয়ে গেল। এটা ইট ওয়াজ আ স্ট্রিক্ট রেজিম, মানে ধরো আমরা বাড়িতে যাচ্ছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, কিন্তু বললো যে এইগুলো তোমরা করবে না এই 3-year পিরিয়ডে, যদি করো I cannot say anything. কি ধরনের মোটামুটি যতটুকু আমাদের বলা যায় দিদি, কি কি রেস্ট্রিকশনস থাকতো? রেস্ট্রিকশনস আমাদের ধরো নানা এজের ভদ্রমহিলারা ছিলেন। একটা ছিল যে ডিউরিং দিস 3 years you will touch no intoxicant. So that for them was a bit of a strain. মানে ওয়াইন বলো, হার্ড ড্রিঙ্কস নাই, কিছু না। যারা স্মোক করতো ওসব না, কোনো রকম নেশার কিছু টাচ করা যাবে না। তারপরে তোমার রোজ দ্য টেনেটস অফ উইকা, আমাদের 10টা টেনেটস অফ উইকা আছে, রোজ 10টা টেনেটস ফলো করতে হবে। তার মধ্যে ধরো আছে রোজ তুমি এত 10 pages অফ রিটেন ওয়ার্ক পড়বে, তোমার রোজ তুমি এতটা মানে আমরা যেটা বলবো মেডিটেশন সেটা করবে, তোমার রোজ তুমি অ্যাটলিস্ট ফর 1 hour কোনো একটা ফিজিক্যাল লেবার করবে। ধরো বাড়িতে কিছু মাজা ঘষা করছো, মানে খানিকটা এক্সারসাইজের মতো, এক্সারসাইজও, কিন্তু মানে নাথিং, ইউ মাস্ট লার্ন দ্যাট নাথিং ইজ অ্যাবাভ ইউ, নাথিং ইজ বিলো ইউ, ইউ আর কেপেবল অফ ডুইং এনিথিং অ্যান্ড ইউ শুড ডু এনিথিং। এই টেনেটসগুলো আমাদের ফলো করতে হতো। তো আমাদের একটা খুব মানে বলবো ভেরি আনইউজুয়াল কথা বলেছিল, দেখো যদি তোমরা না ফলো করো, ইফ ইউ ব্রেক এনি অফ দ্য রুলস, তাহলে আমি তো হয়তো জানবো না। ইট ইজ বিটুইন ইউ অ্যান্ড ইউর সেলফ, ইউ অ্যান্ড ইউর কনসিয়েন্স। তারপরে তুমি কন্টিনিউ করবে কি করবে না, দ্যাট ইজ আপ টু ইউ। তুমি বাড়িতে আছো, সবই করছো বাড়িতে, সকলের সঙ্গেই মিশছো, কিন্তু ইউর সেলফ কন্ট্রোল। বলো থ্রু কন্ট্রোল কামস পাওয়ার। যদি তোমার কন্ট্রোল না থাকে, ইউ উইল নট সাকসিড ইন দিস। হ্যাঁ, তো ওই 3 বছর গেল। তারপরে 1 বছর একটা মানে ভেরি স্ট্রেঞ্জ ফর্ম অফ ট্রেনিং আমি বললো যে এখন তোমরা 3 বছর খুব কন্ট্রোল লাইফ লিড করেছো, এই বছরটা কিংবা অ্যাটলিস্ট 6 months আই ওয়ান্ট ইউ টু গো টু দি আদার এক্সট্রিম। দেখবো তোমরা কিভাবে হ্যান্ডেল করো নিজেদের, তোমরা কিভাবে এটাকে নিতে পারো। দিস ইজ ট্রু উইকা, যে বোথ দ্য ডার্ক অ্যান্ড দ্য লাইট নিতে পারবে। তো এইটা আমি ধরছি যে তোমাদের পক্ষে বোধহয় লাইট, যে তোমরা এটা হ্যান্ডেল করতে পারবে। তো আমি ছিলাম, আর 2 জন আরও মেয়ে ছিল, একজন ক্যালিফোর্নিয়ার থেকে আর আরেকজন বোধহয় নিউ ইয়র্ক থেকে। আমরা 3 জনই নতুন স্টুডেন্ট ছিলাম আর কি।
তো আই ওয়াজ দ্য অনলি ওয়ান ফ্রম ইন্ডিয়া, মানে ওদের ইস্টার্ন সাইড অফ দ্য ওয়ার্ল্ড থেকে আর কেউ ছিল না, সবই ছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের। তো আমি বললাম কীরকম আমাদের, মানে হাউ ডু উই গো ওভারবোর্ড আর কি। বললো আচ্ছা আমি দেখবো একটা জিনিস, let this be an experiment. I will give you a glass of vodka. Then I will watch to see how you walk from this end of the room to the end of the hall. And how you talk, how you act. তো আমার পক্ষে দ্যাট ওয়াজ আ বিট ওই, তখন যদিও আমি বিট ওল্ডার, তবুও আমি বললাম আচ্ছা। সো আই হ্যাড দ্যাট, একটু মাথাটা একটু ওই ঝিমঝিম করলো। তারপরে আই গট আপ, I walked straight, I came back. তারপরে she said, I'll ask you a few questions. আমার কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, কোয়াইট ডিফিকাল্ট ওয়ানস, আমরা কী কী পড়েছি। আমি উত্তর দিলাম, বললো ইয়েস ইউ আর সুটেবল, ইউ হ্যাভ, ইউ আর অল, মানে যে কোনো সিচুয়েশনে নিজের মাইন্ডের উপর কন্ট্রোল আছে কিনা। তারপরে এরকম করে করে বললো এখন তোমরা ইউ ক্যান লিড ইউর, মানে যে জিনিসগুলো এতদিন তোমরা করতে পারো নি, ইউ ক্যান ডু ইট, বাট ইউ মাস্ট রিমেম্বার তিনটে জিনিস ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে সেলফ কন্ট্রোল, থ্রু উইচ কামস পাওয়ার। নাম্বার 2 হচ্ছে ডিগনিটি। ইউ মাস্ট, যে অন্য সাইডে গেলাম বলে আমি একদম নিজেকে হারিয়ে ফেললাম, একদম ইউ লুজ ইউর ডিগনিটি, সেটা যেন কখনো না হয়। রিমেম্বার যে তোমরা হচ্ছে উইকানস। আর থার্ড হচ্ছে যে রিমেম্বার যে উইকা হ্যাজ আ লাইট সাইড অ্যান্ড আ ডার্ক সাইড। তোমরা এখন শুধু করবে দ্য লাইট সাইড, তারপরে পরে ডার্ক সাইডটা আমরা বলবো। কেন প্রথমেই যদি টু মাচ পাওয়ার কামস টু এনি হ্যান্ড, সে হয়তো সামাল দিতে পারে না, ওটা কন্ট্রোল করাও তো মুশকিল হয়ে যায়। হ্যাঁ, যে আমি এটাও পাচ্ছি ওটাও পাচ্ছি, সেটা চলবে না। তো ওরকম করে আরেক বছর কাটলো। তারপরে দ্যাট আফটার দ্য ইয়ার আফটার উই কেম ব্যাক টু ইন্ডিয়া। তো এখানে এসে আমি প্রথম বছর অবশ্য অন্য সব, আমি আই ডিড আদার ওয়ার্ক, আই টট ইংলিশ অ্যাট সাউথ পয়েন্ট। তারপরে আমি খানিকটা পেন্টেন্টও করেছি, এক্সিবিশনও করেছি, আই ওয়াজ ইন্টারেস্টেড ইন পেন্টিং, এইসব করেছি। তারপরে আই স্টার্টেড আস্তে করে দ্য প্র্যাকটিস অফ উইকা। খুব বেশি না হতো একজন দুজন এসেছে, আমিও, ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স ফর মি, ফর দেম অলসো, হিলিংয়ের জন্যে, হ্যাঁ, বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হিলিং। তারপরে আফটার দ্য ফিউ ইয়ার্স, হ্যাঁ, মাঝখানে আমি বিয়েও করেছি। মানে আপনার হাজবেন্ডের রিয়াকশনটা কি ছিল যখন উনি এই ব্যাপারটা জানতে পারলেন? না, যখন মানে প্রথম আলাপ হয়েছিল আমার একজন, মানে লেটার টু বি মাই সিস্টার ইন ল, তার বাড়িতেই, শি হ্যাড আ সোশ্যাল ডু, হয়তো কি জানে, হয়তো এর জন্যই করেছিল সোশ্যাল ডুটা, আই ডোন্ট নো, বাট আই মেট হিম দেয়ার। তখন হি নিউ, বোধহয় ওর মানে এই বৌদি বলেছিল কি কিছু। তো তারপরে দেখলাম যে না, হি সিম টু বি ভেরি ইমপ্রেসড। তারপরে কি হলো, হঠাৎ একটা কোন ম্যাগাজিনে দে ব্রট দিস আউট, মানে আমি কি করছি দ্য কাজটা। তখন দেখি ভীষণ লোক আসতে শুরু করলো আমার বাড়িতে ফর হিলিং। তো আমি 2 দিন বসতাম, না 1 দিন বসতাম প্রথমে। লোকে আসতো, মানে অফ অল এজেস, উইথ অল কাইন্ডস অফ প্রবলেমস, ইনফ্যাক্ট ফিজিক্যাল মেন্টাল প্রবলেমস ছাড়া, মানে মেন্টালটা বেশি বলবো, যে কোনো একটা এক্সপিরিয়েন্স হয়েছে তাতে মাইন্ডটা মানে বিগড়ে গেছে যাকে বলে, সেরকমই কিছু সাইকোলজিক্যাল প্রবলেমস হয়েছে। ওগুলো মানে সাম অফ দেম ওয়ার ভেরি স্ট্রাইকিং বলবো, কিংবা ভেরি স্যাড, সেরকম। তো যে 100% কিওর হয়েছে তা আমি বলবো না। ধরুন যদি কেউ এখন একটু লেম হয়, কি পায়ের সেরকম একটা ভীষণ কিছু থাকে, সে যে কালকেই একদম হাঁটতে শুরু করবে তা নয়, কিন্তু আমি যেটা দেখেছিলাম, আই কুড এফেক্ট দ্য মাইন্ড, আর মাইন্ডটা যদি স্ট্রং হয় তাহলে কিন্তু অনেক কিছু করা যায়, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হিলিং। দিদি, উইচক্রাফট কথাটার অ্যাকচুয়াল মানেটা কি? মানে উইচক্রাফট, হ্যাঁ, মানে এটা একরকমের ক্রাফট? একরকমের ক্রাফট। কথাটা এসেছে
ফ্রম, এইটা নিয়েও একটু মানে ডিবেট আছে, আইদার ফ্রম দ্য ওয়ার্ড উইক, WIK। উইকের মানে হচ্ছে টু বেন্ড। এটা হচ্ছে তোমার ইটস অ্যান ওল্ড English word. Or it has come from the word week, WEIK, which is a old Teutonic word, German word, যেটা means magic, religion or magic. আর আরেকটা ওয়ার্ড এসছে উইকে, WICCE, যেটা মানে হচ্ছে উইজডম, ওয়াইজ। তো এইটা হতে পারে, ফার্স্টটা যদি আমরা ধরি উইক থেকে এসেছে, ওইটার মানে বেন্ড, তার মানে দ্য উইচেস অফ ওল্ড কুড বেন্ড সার্কামস্ট্যান্সেস, যে কোনো সিচুয়েশনকে পরিবর্তন করতে পারতো। যদি আমরা সেকেন্ডটা নিই, রিলিজন অর ম্যাজিক, তার মানে ওরা ম্যাজিক করতে পারতো থ্রু রিলিজন অর থ্রু প্রেয়ার। আর যদি আমরা উইজডম নিই, উইকে ক্রাফট হয়ে গেছে, ওইটা মানে উইচক্রাফট তার থেকে হয়ে গেছে। উইচক্রাফট অফকোর্স ইজ এ ডিস্টর্টেড ওয়ার্ড, ওইটা পরে যেটা মানুষে ভেবেছে এটা বলে জোন অফ আর্ককে পুড়িয়ে দাও, হ্যাঁ সেরকম। তো ইট ইজ অ্যাকচুয়ালি দ্য মিনিং ইজ দ্য ক্রাফট অফ দ্য ওয়াইজ, উইজডম। আর এককালে তোমার এই উইচেসরাই তোমার এক একটা ভিলেজে কি কমিউনিটিতে দে ওয়ার দ্য বলবে মানে দ্য হেডস। যদি কারোর কিছু প্রবলেম হতো তাদের কাছে যেত, ফর হিলিং তাদের কাছে যেত। একদম। আমরা যদি একটু মানে চায়নার দিকে বা জাপানের দিকে দেখি, শামান বলে ওরা। শামান, হ্যাঁ, ওইটা তো সাইবেরিয়াতেও মানে ভেরি এককালে ভেরি অ্যাডভান্স ছিল। শামান উইকাতেও অনেকগুলো ওই আছে মানে মোশনস অ্যান্ড স্টেপস যেগুলো পুরনো শামানরা করতো। ওখানেও তোমার দেখবে দ্য বিটিং অফ দ্য ড্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট শামানিজমে, সেম অ্যাজ তোমার ভোডান রিলিজনে বিটিং অফ দ্য ড্রাম। তো দেখবে ভাইব্রেশনটা সব জায়গায় ছিল, মানে অনেকগুলো জিনিস, শুধু ধরো ভাইব্রেশন না, অনেক কাস্টমস কি রিচুয়ালস অনেক দেশে সিমিলার ছিল। যেমনি আমরা বলি উইকা ইজ আ মানে গ্লোবাল ফিনমিনা। এটা যে শুধু এক দেশে তা না, ধরো এক এক দেশে উইচদের এক এক নামে জানা যেত। আর মানে দেয়ার ওয়াজ আ উইচ গডেস যাকে বলে। ফর এক্সাম্পল ধরো ভাবা যায়, ধরো জাপানে উইচদের বলতো ডাকিনি 10, হ্যাঁ, তোমার চায়নাতে বলতো কোয়ানিন। There was always a witch টেম্পল আমি গেছি, মানে আমি মালয়েশিয়া গেছিলাম, ওখানে কুয়ানিন টেম্পল আছে। তো তাকে নেওয়া হয়েছে ইন দ্য উইকান ফোল্ড। কুয়ানিন এবং তার সঙ্গে ওদের মাঙ্কি গড, দুজনকে একসঙ্গে নিয়ে টেম্পলটা রয়েছে। মাঙ্কি গড আমাদের মতো অনেকটা হনুমানের মতো। তো এত সিমিলারিটিস সব জিনিসে। তারপরে ধরো গ্রিসে ডায়ানার থেকে হয়ে গেছে ডাইনি। কারা ভীষণ ভালো উইচ হতে পারবে? উইমেন, আমার মনে হয় কোয়ালিটিস, শুধু মেয়েরা না, ছেলেরাও, কজন ছেলেও উইচেস হয়ে বার্নড হয়েছে অ্যাট দ্য স্টেক। ধরো আর্থারের যে ম্যাজিশিয়ান ছিল মার্লিন, হি ওয়াজ সাপোজ টু বি আ উইকান। তো আমার মনে হয় কোয়ালিটিস যেগুলো দরকার, একটা হচ্ছে মানে একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, যে বলবো কে কি বললো কি আসে যায়, কিছু আসে না। অ্যাজ লং এজ আই এম স্যাটিসফাইড, সেটাই হচ্ছে আসল। অ্যাজ লং এজ আমি কারোর ক্ষতি করছি না, সেটাই হচ্ছে আসল। যদিও অনেকে হয়তো ওইটা ডিসএগ্রি করবে যে আমার ক্ষতি করারও অধিকার আছে। আরেকটা হচ্ছে একটা যেটা বললাম আগে, ডিট্যাচমেন্ট। যতক্ষণ তুমি মানে অ্যাটাচড আছো যে এটা আমার করতেই হবে, এটা আমার পেতেই হবে, তোমার কিন্তু কিছু হবে না, তোমার কিছু কাজও হবে না। যেমনি আমাদের উইকান ব্রিগেড আছে একটা অর্গানাইজেশন, যেটা মানে আই স্টার্টেড ইন 2006। ওখানে আমাদের মটো হচ্ছে উই হ্যাভ নাথিং টু গেইন, উই হ্যাভ নাথিং টু লুজ। ওই অ্যাটিটিউডটা নিতে হয় যে তুমি যাই করো কিংবা তোমার যাই হোক, নাথিং টু গেইন, নাথিং টু লুজ। কাজ করতে গিয়ে দিদি এই যে মানে পজিটিভ সাইডগুলো তো ডেফিনেটলি মানুষকে আপনি মেন্টালি হেল্প করছেন, ফিজিক্যাল প্রবলেমস থাকলে সেগুলোও খানিকটা কিওর হচ্ছে বা কিওর হওয়ার প্রসেস যেটা সেটা ফাস্ট হয়ে যাচ্ছে,
কিন্তু এই যে ডার্ক সাইডটা, ডার্ক সাইডটাও তো ফেস করতে হয়েছে আপনাকে। ডার্ক সাইডটা তো ধরো শিখতেও হয়েছে শেষের দিকে, ইন দ্য এন্ড অফ দ্য 4th ইয়ার যখন আমি চলে আসছি দেশে, তখন আমায় কার্লট একদিন আমায় ডেকে ওর অফিসে জিজ্ঞেস করলো যে তুমি উইকা কি কন্টিনিউ করতে চাও ওখানে দেশে ফিরে? তো আমি বললাম হ্যাঁ। তো বললো কিন্তু এটা কিপ ইন মাইন্ড যে ওখানে গেলে তোমার অনেক জিনিস ফেস করতে হবে। শি ওয়াজ অ্যাওয়্যার অফ দ্যাট আর কি। তার জন্য প্রোটেকশনটা দরকার, সেটা তোমাকে শিখিয়ে দেওয়া হবে। আর এইটাও তোমার মাইন্ডে রাখতে হবে যে ইউ হ্যাভ টু বি আ ফাইটার। তো ওইটা তখন আই ওয়েন্ট ইনটু উইকা অফিশিয়ালি বলতে পারো। তো তারপরে তো এসে হিলিং করলাম। তারপরে আফটার দ্যাট আই রোট বুকস অলসো, যেই বইগুলো এখানে সেটাও করলাম। অন উইকা, মাই লাইফ ইন উইকা, এসবগুলো করলাম। মাই এক্সপিরিয়েন্সেস বোথ অ্যাব্রড অ্যান্ড হিয়ার। তারপরে অনেকগুলো হিউমারাস এক্সপিরিয়েন্সেসও হলো। লোকের মাইন্ড সেটটা কি সেটাও বুঝতে পারলাম। এই করে বলতে পারো ব্রিফলি এই শুরু হয়েছিল। এই যে ধরুন যখন হিলিংগুলো করছেন কোনো মানুষের মেন্টাল কোনো সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য হিলিং বা ফিজিক্যাল কোনো প্রবলেমের জন্য, তখন আপনার নিজের কি এনার্জি খুব ইউজ হয় সেখানে? অনেকটা ড্রেন আউট হয়ে যায় এনার্জি। ড্রেন আউট তো হয়। ওইটা তো দ্য সেম থিং, যেটা অবশ্য আমি কম্পেয়ার করছি না, কিন্তু যেটা বলে ওরা রাসপুতিনের হয়েছিল, যে ও তো জারের ছেলেকে কন্টিনিউয়াসলি হিল করে যেত। হি হ্যাড আ ব্লাড প্রবলেম। তো শেষের দিকে হি হিমসেলফ, যদিও ট্রিমেন্ডাস মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এনার্জি ছিল, হি সাফার্ড। তো সেটা দেখো আমার এক এক সময় তো হয়, ইট ইজ ন্যাচারাল। যতটা এনার্জি হতো এমনিতেও থাকতো, সেটা এক এক সময় ফিল ইট ড্রেনিং আউট। এখন অতটা না, এখন আই এম নট ডুইং ইট সো রেগুলারলি, কিন্তু যখন আমি রেগুলারলি করতাম। কিন্তু অ্যাগেন ইউ হ্যাভ টু নো হাউ টু রিপ্লেনিশ ইট। তোমার যে চলে গেল তা নয়, আবার নতুন করে নিজেকে। হ্যাঁ, কেননা আপনি যখন মানুষের নেগেটিভিটিটা নিচ্ছেন, তখন ডেফিনেটলি সেই নেগেটিভিটিটাকে কাটানোর জন্য আপনাকে নিজের জন্য কিছু করতে হবে। ধরো একটা তোমাকে ইনসিডেন্ট বলছি। একদিন আমি বসে আছি আমার বাড়িতে, একজন ভদ্রলোক বেল দিচ্ছে। তো আমি নিজেই গিয়ে বললাম হ্যাঁ হোয়াট ইজ ইট। একজন ভদ্রলোক ওয়েল টু ডু, যাকে আমরা বলি, সে আছে, দাঁড়িয়ে আছে আর বলছে আপনার সঙ্গে আমার দেখা করতেই হবে, কথা একটু শুনুন আমার কথাটা। তো উনি এত ডেসপারেট যে আমি ব্রট হিম ইন, বসলেন। বললাম কী হয়েছে? বললো যে দেখুন আপনি তো এসোটেরিক তো বোঝেন, আমায় শুধু একটা কথা বলুন, ডলস দিয়ে, পুতুল দিয়ে কি কিছু খারাপ হয়? হ্যাঁ, তো ইট ইজ আ ফ্যাক্ট, পুতুল দিয়ে অনেক কিছু, আমরা যেটাকে ভুডু বলে জানি। ভুডু শুধু না, ধরো যেটা অ্যাকচুয়াল ডলস ইউজ করা হয় টু ফর ভেরিয়াস রিজনস। একটু আমাদের ডিটেলে বলবেন দিদি খানিকটা? বলছি। তো উনি বললেন ওর কি হয়েছে, ফর অফ লেট ওনার স্ত্রী, শি ইজ ডুইং ভেরি স্ট্রেঞ্জ থিংস, অদ্ভুত সব করছে। ওদের একটা মেয়েটি ছোট, অ্যাবাউট 8-9 বছরের। আর ওর স্ত্রী আগে ছিলেন এয়ার হোস্টেস, এখন শি ইজ অ্যাট হোম। আর ভদ্রলোক কোনো একটা কোম্পানিতে কাজ করেন। ওনারা থাকতেন সাউথ ক্যালকাটাতে। তো বলছে যে এখন কি হয়েছে, আমার বউ তো ভেরি স্ট্রেঞ্জলি বিহেভিং আমার সঙ্গে, তো একদম সবসময় শি ইজ ওই খড়গহস্ত। আর একটা আপনাকে বলা দরকার যে উনি শি ইজ অবসেসড উইথ আ সার্টেন ডল। তাহলে ডল কত বড় ডল? বলে না এত বড়, খুব বড় না, ছোট ডল। ডলটা দেখতেও ভালো। ওইটা উনি বলেন যে যখন উনি এয়ার হোস্টেস ছিলেন, বাইরেতে যখন আসা যাওয়া করতেন, তখন জার্মানিতে ওকে একজন দিয়েছিল। আর ওইটা এতদিনও উনি রেখে দিয়েছেন, বেশ ক বছর তো হলো, 10 বছর প্রায় রেখে দিয়েছেন।
আর বলেছেন এখন ওইটা ওনার দরকার, ওইটা আমাদের বেডরুমে ড্রেসারে রেখেছেন, আর ওইটা উনি কি একটা জানি না করেন ওইটা নিয়ে, কিন্তু ওইটা আমার ভীষণ মনে হয় আনহেলথি, মানে অ্যাবনর্মাল মনে হয়। তো আমি একের সময় ভাবি ওনার কি মাথাটা কিছু হচ্ছে না কি। তো আপনি যদি একদিন আমাকে পারমিট করেন আমি ডলটাকে নিয়ে আসবো। আমি বললাম হ্যাঁ নিয়ে আসতে পারেন, কিন্তু আপনার কি মনে হয় যে ওইটার জন্যে আপনার স্ত্রীর মানে এরকম বিহেভিয়ার? তো বলেন হ্যাঁ আমার মনে হয়। তারপরে টার্নড আউট, মানে টু শর্টন দ্য স্টোরি, যে ভদ্রমহিলা যখন এয়ার হোস্টেস ছিলেন তখন উনি খুব সাইকিকদের কাছে যেতেন, এইসব মানে নানা রকম করে দেবে। আর জার্মানিতে ব্ল্যাক ফরেস্টের কাছে অনেকে এরকম আছেন যে বসেন এইসব করবার জন্যে। তো ওকে দেখে ওই একজন জার্মান ভদ্রমহিলা সাইকিক বলেছিল যে দেখো তোমাকে আমি এই ডলটা দিচ্ছি, এইটা তুমি যদি তোমার কাছে রাখো তাহলে, আর তো একটা স্পেল দিচ্ছি, এইটা বলো, আর এটা যদি তুমি কদিন রেগুলারলি করো তুমি দেখবে ইউ আর নেভার গেটিং ওল্ড। তুমি আজকে যেরকম আছো সেরকমই থাকবে। তো শি ওয়াজ মানে ওভার দ্য মুন এই ভদ্রমহিলা। উনি কাউকে বলেননি ওনার ফ্যামিলিকে টিল মানে এখন যখন ঘটনা আসা। তো ধরো 10 বছরে তো ন্যাচুরালি একটু তো চেহারা বদলাবে, একদম একটু তো বদলাবে। তো তখন শি স্টার্টেড দ্য প্র্যাকটিস উইথ দ্য ডল। আর তা শুধু না, বলেছিল যখন প্রথমবার তুমি করবে তোমার কোনো ফিঙ্গার একটু প্রিক করে ডলকে খাওয়াবে, এটা মানে দ্য ব্লাডটা। তো দিস ওয়াজ ডার্ক ম্যাজিক, যেটাকে আমরা বলি ডার্ক। হ্যাঁ, তো ভদ্রলোক তো মানে একদম পাগলের মতন। উনি মানে এইটা কদিন পরে আমাকে এটা বলেছেন, when she told him, finally she told him, বাড়িতে যখন খুব গোলমাল হচ্ছে, আর ডলটা সিম টু হ্যাভ অ্যান জেনুইন ডার্ক এফেক্ট। এটা মানে ওর মনের না, অরিজিনালি ছিল, এটা ছিল যে সাইকিক যে দিয়েছিল সে কিছু একটা ওর মধ্যে যেন ভরে দিয়েছিল যাকে বলে। তো ভদ্রমহিলাও সে মানে পাগল হয়ে গেছে যে আমার মানে সৌন্দর্য তো থাকতে হবে, আই কান্ট গেট ওল্ড। তো স্বামী যত বোঝায় না, শি ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড। আলটিমেটলি কি মানে ওই ডলটাকে মানে বাড়ি থেকে বের করা গেল না? হ্যাঁ, বাড়ি থেকে বার করা গেল। কেন ভদ্রমহিলা শি ওয়াজ সো ডেসপারেট, মানে ইভেন মানে ওর মেয়ের আঙুল প্রিক করে মেয়ের ওইটা ব্লাড দিয়ে দিচ্ছিলেন, মানে শি ওয়াজ ইনসেন হয়ে যাচ্ছিলেন। তখন ভদ্রলোক আমায় বলল যে আমি ডলটাকে রাখবো না বাড়িতে, আমি চুপি চুপি নিয়ে এসেছি। তো আমি বললাম তাহলে ঠিক আছে, গিয়ে আপনি জলে ফেলে দিন, কোনো কোথাও ফেলে দিন। বললো না সেটা করতে আমার ভয় লাগে, কেউ যদি আমায় দেখে ফেলে কি কিছু। তাই বললাম তাহলে কী করতে চান আপনি ডলটা নিয়ে? বললো আপনার কাছে দিয়ে যেতে চাই। তো আমি বললাম আমার কাছে দিয়ে যেতে চান কেন? তো আমার তো ওই এফেক্টটা আপনি নিউট্রালাইজ করে দেবেন, ব্যাপারটা সেটাই। যা কিছু যদি হয় তাহলে আই উইল অ্যাবজর্ব ইট। তো আমায় বললো আপনি রাখবেন, তাহলে আমি যদি আপনার কোনো টাকা দরকার হয় আই ক্যান গিভ ইট টু ইউ। আমার টাকা ইজ নট দ্য প্রবলেম। আলাম না, টাকা দরকার হবে না, আমি বরঞ্চ ডলটা নিয়ে আই উইল ইউজ ইট ফর মাই রিসার্চ, যে কেন এরকম হচ্ছে ডলটারকে নিয়ে, আর ইজ দেয়ার এনিথিং রিয়েলি ইন দ্য ডল which can help or not help. মানে ওটা কি তারপরে আপনি রিসার্চ করে পেলেন কিছু ছিল? হ্যাঁ, ওইটা ছিল। ওইটা আমি প্রথমে তো উনি তো একটা শু বক্সে নিয়ে এসে কাগজে মুড়ে আমার কাছে দিয়ে চলে গেলেন। তারপরে ওনাকে আমি আর দেখিনি, আর কি উনি আসেননি। কিন্তু ওই বাক্সটা তো আমি খুললাম বাক্সটা, তারপরে আমার অ্যাথামটাকে আমি সঙ্গে রাখলাম, বিকজ দিস ইজ আ প্রোটেক্টিভ অ্যাথাম। এটা আমাদের মানে হেড যে প্রিস্টেস সে দেয়, আমার এটা কার্লটা দিয়েছিল অনেক বছর আগে, বহু বছর আগে, বহু বছর আগে। মাঝখানে এটা একজনের হাতে মানে সে ধরার উচিত না, নো ওয়ান এলস শুড টাচ ইট, ধরেছিল, মাঝখান থেকে ভেঙে গিয়েছিল। তারপর আমি আবার ওইটা ওয়েল্ড করালাম। তো এনি কেস আই টুক দ্য থাম অ্যান্ড আই টাচ দ্য ডল, দিস ইজ দ্য ডল।
আচ্ছা, এটাই সেই ডল? এইটাই সেই আরে বাপ রে, সামনেই রয়েছে, একটু তুলে দেখাবেন তাহলে আমার দর্শকদের? দিস ইজ দ্য ডল। আমি এটাকে রেখেছি। শি হ্যাজ আ ভেরি প্রিটি ফেস, নো ডাউট অ্যাবাউট দ্যাট। লুক এট মি, লুক এট মি, দেখো। হ্যাঁ, তারপরে আমি ওইটাকে অ্যাথাম দিয়ে খানিকটা নিউট্রালাইজ করলাম। তারপরে কতগুলো এমনি আমাদের যে চান্স আছে। কিন্তু আই ফাউন্ড একটা জিনিস, মানে আই ওয়াজ এক্সপেরিমেন্টিং। আমি যে আমরা পোর্টালের বিষয়ে কথা বলছিলাম, একদম অফ ক্যামেরা কথা হচ্ছে। হ্যাঁ, আমি ওকে এমনি করে একটা আয়নার সামনে দাঁড় করালাম, আমার পাশে এমনি করে। দেখলাম যে লাইক গোল্ড ফ্লেক্স বলতে পারো, ওর যেন চিক্স থেকে বেরিয়ে আমার এখানে লাগছে, এমনি করে করে লাগছে। তা আমি বুঝলাম যে সাম পাওয়ার হ্যাজ বিন পুট ইন টু হার। তো অ্যাথাম দিয়ে ইট ক্যান বি নিউট্রালাইজড, আই কমপ্লিটলি নিউট্রালাইজড ইট। এখন ওর মধ্যে কিছু নেই। তো আমি ভাবলাম ওকে নিয়ে আমি কী করি। আমি আই আস্কড হার হোয়াট শুড আই ডু উইথ ইউ। কি বললো? আমার কাছে যেটা মেসেজ আসলো যে কিপ মি, আই উইল নট ডু এনি হার্ম। তো আমি কি করলাম, ওকে আবার মুড়ে টুড়ে এইটাতে একটা কাপড়ে আই কেপ্ট হার ইন মাই ব্যাংক লকার। কেন, ইটস আ ভেরি রিমার্কেবল থিং ফর রিসার্চ, ভেরি রিমার্কেবল। আমার কাছে অনেক জিনিস আছে এগুলো যেগুলো ফর রিসার্চ। তো মানে আই মেড শিওর এখন মানে কারুর আর ক্ষতি করতে পারে না। আপনার কাছে আছে যখন, তখন অলরেডি ও একটুখানি একটু দমে আছে একদম। তো দিস ওয়াজ দ্য ফেমাস লাভিং ডল, যেটার বিষয়ে আমি গল্প লিখেছি ইন সিক্রেট ইভিল। ওইটা ওকে নিয়ে একটা সিনেমাও হয়েছিল সাহারাতে। অফকোর্স দে ইউজ এ ডিফারেন্ট ডল। তো ডলস নিয়ে এমনিতে সিনেমাও হয়েছে অনেকে, যেমনি অ্যানাবেল বলে একটা সিনেমা হয়েছিল। তারপরে আরও হয়েছিল মানে ইংলিশ ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অন ডলস। কেন ডলস পার্টিকুলারলি নানা দেশে দে হ্যাভ আ সার্টেন পাওয়ার। ধরো ব্যাংককে তুমি দেখবে ওখানে লুপথ্যাপ ডলস বলে বিক্রি হয়। আচ্ছা, যেটা ওরা বলে, ওদের থিওরি দ্যাট সাম পিপল ক্যান মেক দ্যাম, নানা সাইজের ডলস হয়। ওইটা ওরা কি করে, যে বানায় সে কোনো মানে ইটস ভেরি গোরি অ্যাকচুয়ালি, কোনো ফিটাসের মানে স্পিরিটটা নিয়ে ওর মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, কিংবা এমনি কোনো স্পিরিট নিয়ে ওর মধ্যে দিয়ে দিল। তারপরে ধরো কেউ কিছু চায়, সেই ডলটা কিনে নিয়ে গেল। মানে নট এ ভেরি নাইস থিং, কিন্তু এই জিনিসগুলো হয় কিন্তু ডলস দিয়ে। তাই দিয়ে কি কাজ করানো হয় মোটামুটি? নানা রকম কাজ। তোমার ধরো একটা হয় উইচ ইজ পারহ্যাপস নট মানে ব্যাড, যাদের হয়তো ধরো ছেলে মেয়ে নেই, দে ফিল দ্যাট এই ডলটা আসলে দে উইল হ্যাভ আ চাইল্ড। কিন্তু দ্য থিং ইজ ওই ডলটা যদি বা ছেলে মেয়ে হয়, ইউ ক্যানট ইগনোর দ্যাট ডল, ইট হ্যাজ টু বি ট্রিটেড। আরেকটা হচ্ছে যে তোমার ধরো দ্য ফার্স্ট ম্যাজিক্যাল ডল কি এসোটেরিক ডল যেটা আমরা বলবো, যেটা নিয়ে উইকানিক রিসার্চও করেছে, আমি অ্যাটলিস্ট করেছি, সেটা হচ্ছে যে দ্য ফার্স্ট ম্যাজিক্যাল ডল ওয়াজ দ্য ভেন্ট্রিলোকুইস্টস ডল। যে ডলটাকে হাতে নিয়ে ওই যে কথা বলে না, সে কথা বলছে, ও কথা বলছে, সেরকম দ্য ভেন্ট্রিলোকুইস্ট ডল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্পিরিট ডল বলতে পারো। ইভেনচুয়ালি কি হয়, এরকম কথা বলতে বলতে ওর সঙ্গে the spirit comes into that doll, possessed হয়ে যায় বলতে পারো, বা possessed doll। তো এইটা নিয়ে মানে Wicca actually has a definite branch for research into the esoteric. শুধু যে কারুর খারাপ কি ভালো তা নয়, এই পৃথিবীতে যে আমরা কত কিছু জানি না, ধরো স্পিরিটস, লাইফ আফটার ডেথ, কিংবা সত্যি সত্যি আমরা লোকের ভালো কি ক্ষতি ভেরিয়াস অবজেক্টস দিয়ে করতে পারি কিনা, এই জিনিসগুলো অ্যাটলিস্ট আই হ্যাভ স্পেন্ট আ গ্রেট ডিল অফ মাই লাইফ ডুইং দ্যাট। আপনার লাইফ নিয়ে তো মুভি রয়েছে, আপনার লাইফের ইনসিডেন্ট নিয়ে রয়েছে, বিভিন্ন লেখা রয়েছে। সেখানে দিদি আমি দেখছিলাম যে আপনাদের কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটির সঙ্গে ডিল করতে হয়, মানে এটা যেরকম একটা, সেরকম অন্যান্য আরো ডার্ক কিছু এনার্জির সঙ্গে ডিল করতে হয়।
মানে সেরকম কোনো ইনসিডেন্ট আমাদের একটু বলবেন যেটাতে মানে আপনাকে ডিল করতে হয়েছে এরকম? হ্যাঁ, তোমার ধরো যে ডলের বিষয়ে বলছিলাম, এর থেকেই বলছি, দিস ইজ আ স্কেলেটন ডল, মুখটা কিন্তু স্কেলেটন। একটু হাতে নিয়ে বলবেন। হ্যাঁ, এ হচ্ছে, দিস ইজ ফ্রম মেক্সিকো। মেক্সিকোতে দুদিন হয়, নভেম্বর 1st and 2nd, যেই দুদিন ওরা বলে দিয়া দিলা মর্তেয়াস, মানে দ্য ডে অফ দ্য ডেড। তো সেটা নট নেসেসারি খারাপ নয়, এইটা হচ্ছে ওদের ধারণা যে এই দুদিন স্পিরিটরা এই মানে আমাদের ওয়ার্ল্ডে আসে, এই ডাইমেনশনে আসে, আর তখন ইউ ক্যান রিয়েলি মিঙ্গল উইথ দ্যাম। ওরা ধরো খেতে বসেছে, আরও হয়তো 4টে প্লেট দিয়ে দিল, দে টক টু দ্যাম, আর স্পিরিটস টক টু দ্যাম অলসো, রিপ্লাই করে। তো এইটা কিন্তু মেক্সিকোতে ধরো অনেক বছর ধরে এই মানে থিওরিটা আর ওই ট্রেডিশনটা আসছে। এইটা উইকা হ্যাজ গন ইনটু ইট টু ফাইন্ড আউট এইটার মধ্যে কী, কারণ এটা তো ডেফিনেটলি প্যারানর্মাল, যে আমরা যেখানে ডেথকে ভাবি এন্ড, সেটা নয়। ওরা দেখছে, ওরা বসে খাচ্ছে, খাবারটা কমে যাচ্ছে, তার মানে স্পিরিটরা খাবারও খেতে পারে, বাট অন দোজ 2 days আসবে। সে অন্য দিনে হতে পারে, কিন্তু ওরা সেলিব্রেট করে এই দুদিন। আর তারপরে কি করে, ওরা ছোট ছোট এমনি ডলস বানায়, সেগুলো ওরা এই দুদিন বাড়িতে রাখে। হ্যাঁ, আর যখন কথা বলে তখন একটা স্ট্রেঞ্জ হামিং সাউন্ড আগে করে। হ্যাঁ, আমি করে দেখতে পারি, একদম একদম। এর নাম হচ্ছে কারমেন। Carmen, talk to me. Tell me something. তোমার বিষয়ে বলবো? একদম, কোনো অসুবিধা নেই। Carmen, talk to me. This is not Dia Martia, I know. This is a different month. But just to make us happy, Carmen, talk. Sangita, she is saying, in the month of May, there will be something coming your way. You will do new things which you haven't thought of yet. Let May go and see what happens as the suns give their rays. Very hot rays, but new things come your way. তোমার বিষয়টা বললো। এটা মানে she talks very clearly, যে উইকান সে শুনতে পারবে, মানে যে রিসার্চ করছে, আপনি এখানে আপনার সাথেই কমিউনিকেট করবে, মানে এটা আমাদের মতন সাধারণ মানুষরা শুনতে পাবে না। তোমার মেয়েতে কিছু একটা, শি ইজ ভেরি ইনসিস্টেন্ট অ্যাবাউট মেবি দ্য বিগিনিং অফ জুন, ওই রকম সামার মান্থস। ও বলে ইউজুয়ালি থ্রু দ্য সিজনস। সেটা ভালো হবে না খারাপ হবে? না, ভালোই হবে। হ্যাঁ, গুড বিগিনিং। ইনফ্যাক্ট তোমার এটা প্ল্যানিং হয়তো আগেই কিছু তুমি মাথায় আনবে, আর দিস মে বি সামথিং যেটা উইল কাম ফ্রম সাম আদার কান্ট্রি or সাম আদার সিটি, মানে নট এখানে, সে সামথিং উইল হ্যাপেন। তো এরকম করে ওরা দিয়া দিলা মর্তাস দিনে এরকম করে কথা বলে, অ্যান্ড দে গেট আনসার্স। আর ধর টেবিলে বসে আছে, খাচ্ছে, ওরাও বসে আছে, বুঝলে? তো দিস ইজ সামথিং উইচ আই হ্যাভ ফাউন্ড ভেরি ফ্যাসিনেটিং। কেন, আমাদের যখন উইকেন্ড ফেস্ট হয়েছিল তখনও আমি একে না আরেকজনকে নিয়ে গিয়েছিলাম দেখবার জন্য কিছু হয় কিনা। ঘরটা একটু অন্ধকার করে, ম্যান্ডারিন রুমটা, হলটা অন্ধকার করে, অ্যান্ড দ্যাট পার্টিকুলার ডল স্টার্টেড টকিং
তখন তো ধরো অত লোক, 100 জন লোক, তার মধ্যে নেম স্পিক আউট করে করে বলছে, কথা বলছে এক একজনের নাম করে করে। হ্যাঁ হ্যাঁ। তো আমি দেখলাম যে হ্যাঁ, এটা অফকোর্স ইট ওয়াজ ইন দ্য মান্থ অফ বোধহয় ফেব্রুয়ারি মার্চ আমাদের হয়েছিল। কিন্তু যদি তুমি নভেম্বর 1st 2nd করো, ইটস এ ডিফারেন্ট অ্যাটমসফিয়ার। তারপরে ধরো তোমার আমাদের অথর্ববেদ, দিস ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট আমি বলছি, যেটা আমার মানে সাম অফ মাই রিসার্চ সাবজেক্টস। তোমার হাইটিতে ওরা সকলে বলে ওখানে ভুডু করে। অ্যাকচুয়ালি দ্য নেম ইজ ভোডান, ওইটার রিলিজন, ওদের খুব সিরিয়াস রিলিজন ওইটা। হ্যাঁ, ওদের প্রিস্ট আছে, প্রিস্টেস আছে, ওরাও করে স্পিরিট কমিউনিকেশন, হিলিং করে, ওসব করে। কিন্তু দ্য ডার্ক সাইড যেটা ওদের বিষয়ে বলা হয়, ওরা ভুডু করে। হ্যাঁ, ওইটুকুই আমাদের কাছে অবধি এসে পৌঁছেছে, বাকিটা পৌঁছয়নি। তো কিন্তু এইটা দেখো আমাদের অথর্ববেদাতে আছে যে যদি তোমার শত্রু হয়, তুমি তাকে পিন ফোটাও, কি কিছু মানে ধারালো জিনিস ফোটাও। তো সেটা তো এমনিতে মানে নট এ ভেরি গুড থিং, কিন্তু তার মানে আমাদের এটার থেকে হিউম্যান সাইকোলজি বুঝতে হবে যে মানুষ ভালো করতে চায় নিশ্চয়ই, কিন্তু যদি তার মানে কোনো দিকে রাগ হয়, কি মনে হয় আমার পথ আটকাচ্ছে, হ্যাঁ, মানে স্বার্থে যদি আঘাত লাগে তাহলে মানুষ রিভেঞ্জটাও নিতে চায়। হ্যাঁ, রিভেঞ্জটাও নিতে চায়। তো রিভেঞ্জের জন্যে সেটা আই এম লুকিং অ্যাট ইট ফ্রম দ্য ডার্ক সাইড। হ্যাঁ, যদিও আমাদের উইকাতে বলে যদি তুমি এরকম করে কারুর মানে ডার্ক কাজ করো, তোমার প্রিপেয়ার থাকতে হবে যে এটা দ্যাট মাইট রিবাউন্ড অন ইউ। তো সেটা বলতে পারো এটা প্রোটেকশন। কিন্তু নানদালেস এগুলো তো আছে, এগুলো সব দেশেই আছে, শুধু উইকা এগুলোকে আমার মনে হয় আরো একটা ছাতার তলায় আনা হয়েছে। এক্স্যাক্টলি, উইকা আমি বলবো ইজ লাইক দ্যাট। It's a philosophy, it's a philosophy, it's a way of life, it's a সাবজেক্ট ফর রিসার্চ, সব জিনিসের মধ্যে আছে। যে উইকা তুমি অন্য রিলিজনের হলে যে তুমি উইকা করতে পারবে না তা কিন্তু নয়, যদিও অনেক দেশে আমেরিকাতে ধরো এখন উইকা ইজ ট্রিটেড অ্যাজ এ রিলিজন, কিন্তু আমার মনে হয় উইকা ইজ ওয়ে অফ লাইফ, আর ইট ইজ মাচ মোর দ্যান জাস্ট আ রিলিজন। It can be a religion praying to the great power, the divine power, or it can be a religion praying to Lucifer, Satan. দুটোই, but the power. কাকে আমি মানে কার কাছে আমি যাব সেটা আমরাই চুজ করতে পারি, সেটা আমরাই চুজ করতে পারবো। আর হ্যাঁ, Wicca also believes in destiny, যেটা আমাদের লেখা আছে সেটা খানিকটা তো হবেই, কিন্তু আমাদের মাইন্ড পাওয়ার কি উইল পাওয়ার যদি আমরা একটু বিল্ড আপ করতে পারি, তাহলে খানিকটা হয়তো আমরা চেঞ্জ করতে পারি। আর যখন আমরা খারাপ করতে চাই কারুর, সেটা করা যায়, কেন? যদি ভালো করা যায়, খারাপও করা যায়। where there is light there is shadow, আলো ছায়া। কিন্তু করলে আমার মনে হয় আলটিমেটলি ভালো হয় না। যিনি করছেন তারও কিছু নেগেটিভ এফেক্ট তো আসবে, অবভিয়াসলি একটা রিবাউন্ড হবে, তো হবেই। যেমনি ধরো যদি তুমি ভালো করো, সেটারও কিন্তু একটু রিবাউন্ড এফেক্ট হচ্ছে, যে তুমি এনার্জি লুজ করছো, তুমি হয়তো ওইটাকে নিয়ে নিচ্ছ, যার কাছে নেগেটিভিটিটা নিয়ে আপনি তাকে পজিটিভিটি দিচ্ছেন, হতে পারে। কিন্তু যদি আমি খারাপ করতে চাই, সেটাও আমি করতে পারি। ধরো আমি ভাবলাম তুমি এটা দেখাবো, এগুলো হচ্ছে আমাদের উইকান অ্যারোজ, এখানে 6টা আছে। 6টা উইকান অ্যারোজ। বেদে বলেছে অবশ্য যে তুমি একটা ওয়্যাক্সের তৈরি করো, মোম দিয়ে কিছু একটা তৈরি করো, হ্যাঁ, তাতে তুমি একটা ধারালো কিছু ফোটাও, তার নাম কি তার ওই কথা ভেবে। মানে এই এফেক্টগুলো কি পুরোটা হয় দিদি? মানে ধরুন একজন মানুষকে ভেবে যদি আমরা সেই ডলটা নিয়ে তাতে এটা ফোটাই, তার রিয়েলি পুরোটা এফেক্ট হবে? ডিপেন্ড করছে যে করছে তার কি মনোভাব নিয়ে করছে। ধরো কেউ এসে আমায় বললো যে দেখুন এই আমার ভীষণ ক্ষতি করছে, আপনি একটা কিছু করুন, ও যেন একদম শেষ হয়ে যায়, কিংবা মানে একদম ইনএফেক্টিভ হয়ে যায়। এখন এটা মানেটা কি? হ্যাঁ, ধরো আমারই যদি কেউ শত্রু হয়, আমি যদি
করতে চাই, হ্যাঁ করতে পারি, আমি বলবো না যে করতে পারি না, কিন্তু ইন দ্য লং রান আমার মনে হয় যে হ্যাঁ আমি তো সাফার করব কোনোভাবে একটা। আরেকটা হচ্ছে যে মানে ইন দ্য লং রান হোয়াট ডাজ ইট ম্যাটার। একটা আমাদের উইকান ফিলসফি আছে, একটা খুব আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট, যে বি ডিট্যাচড সব জিনিসে, ভালো খারাপ সব জিনিসের থেকে বি ডিট্যাচড। হ্যাঁ, যদি তুমি ভালো করতে পারো করো, যদি তুমি খারাপ করতে চাও করো, অ্যান্ড দেন সি হোয়াট হ্যাপেন্স। ডিট্যাচমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ আমাদের কাছে, যে আমাদের ভালোও হবে খারাপও হবে, ঠিক আছে, তাতে কি করা যায়, কারণ ডেস্টিনি ইজ অলসো দেয়ার, সেটাও আমরা বিলিভ করি। আমি এখানে একটা আলু এনেছি, একদম এইটা কিন্তু রোজ দিয়েও করা যায় এই স্পেলটা। আই হোল্ড ইউ ইন মাই গ্রিপ অফ স্টিল, ইউ হু ডু মি ইল নট উইল, লেট হেকাট টেল আস হু উইল reign, from my life remove the bane, your defeat is my gain. এটা আমি রেখে দেবো যতক্ষণ না আমি ফিল করবো যে আমার পারপাস পেয়েছি আমি, তারপরে একটু বার করে দেবো, মোস্ট প্রবাবলি কাজও হয়ে যাবে। এগুলো আমরা যারা সাধারণ মানুষ তারা দেখলে মনে হয় না যে এটা কতটা মানে কত কিছু পসিবল মানুষের জন্য, মানে কত কিছু করা যায়, যে মানুষ কত ভালোও করতে পারে, খারাপও কত খারাপ করতে পারে, মানুষের মধ্যে কতটা তিক্ততা আছে, কতটা মানে যেটা বলে না হিংস্র। মানে আপনি যেভাবে পড়াশোনা করেছেন, একদম পড়াশোনা করে সাবজেক্টটাকে জেনে আজকে আপনি প্র্যাকটিস করছেন, কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষ আপনি এরকম পাবেন হয়তো একটা 3 দিনের ক্র্যাশ কোর্স করেই তারা মনে করছেন যে তারা উইকার সদস্য। না, ওইটা তো হয়, এটা হয় মোস্টলি ফর কমার্শিয়াল রিজনস। আমি লোকে যখন টাকা দিতে রাজি, আমি কেন টাকা নেব না, সেটা ওরকম। কিন্তু যেটা বললাম, তোমার ইভেন্চুয়ালি যদি তোমার উইকাকে তুমি সত্যি চেনো জানো, তাহলে তুমি বুঝবে যে ইটস নট ওয়ার্থ ইট ওরকম লোককে খারাপ করা, ইটস নট ওয়ার্থ ইট। হ্যাঁ, যদি আমি ভালো করতে পারি দ্যাটস ডিফারেন্ট, যদি কারোর মুখে হাসি ফোটাতে পারি, কারোর যদি থেকে ভালো কিছু হতে পারে, ওর থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু এখন হ্যাঁ আমি অকেশনালি নিই একটা দুটো কেস, কিন্তু আমি যে চেম্বার খুলে বসিস তা নয়। আই ফাইন্ড মাচ মোর, কি বলবো, স্যাটিসফ্যাকশন ইন রাইটিং, রিসার্চ। একটা আমার ছোট বলতে পারো ল্যাব মতন আছে, স্টাডি কাম ল্যাব, যেখানে আমার ভেরিয়াস জিনিস আছে, যে এই জিনিসটা ধরো একটা পার্টিকুলার ওয়েদারে বলে যে যখন খুব মিষ্টি হয়, কি বৃষ্টি আসার মুখে, সেই সময় ইউ ক্যান কল দ্য স্পিরিটস ওই ওয়েদারে। তো ওইটা করে আমি দেখেছি যে সত্যি কিনা রোদে কিনা বৃষ্টি সত্যি হয় ওই সময়টা বিফোর দ্য রেইন কামস। হ্যাঁ, মানে যখন মেঘলা একটা মানে একটু থমথমে হয়ে যায় আকাশটা, হ্যাঁ থমথমে। নানা জায়গায় গিয়ে আমি ওই রিসার্চ করেছি, ধরো সমুদ্রের পাশে, পাহাড়ে, যখন অন্য কোনো দেশে গিয়েছি, ওখানে ওদের প্লেসেস অফ ওয়ার্শিপ যেগুলো আমার খুব ভালো লেগেছে, সেখানে গিয়ে যে এর মধ্যে কি করে এর মধ্যে এত শান্তি আছে। ধরো একটা জিনিস খুব ইন্টারেস্টিং, উইচেসরা বলে না 3 কোনা টুপি পরে, হ্যাঁ সেটা আমরা ছবিতে দেখেছি, ফেয়ারি টেলসে দেখেছি। এর মধ্যে কিন্তু খুব একটা মানে ভালো, মানে ভেরি ভ্যালিড ফ্যাক্ট আছে। বলে এনিথিং উইচ ইজ মানে একটু ডোম লাইক কিংবা মানে ট্রায়াঙ্গুলার, সেই জিনিসগুলো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি অ্যাটমসফিয়ার থেকে অ্যাবজর্ব করে। মানে আপনি পুরো এনভায়রনমেন্ট থেকে এনার্জি নিতে পারছেন টেনে। তুমি দেখো প্লেসেস অফ ওয়ার্শিপ, চার্চ বলো কিংবা তোমার মসজিদ কিংবা আমাদের মন্দির, সব কিন্তু রুফগুলো এরকম শেপের, একদম। হ্যাঁ, তার মানে ওই থ্রু দিয়ে ওরা এনার্জিটা নিচ্ছে বাইরের থেকে। উইচেসরা ওরকম টুপি পরতো টু অ্যাট্রাক্ট দ্যাট এনার্জি। আজকালও হয়, যদি কোনো ছেলে খুব পড়াশোনায় খারাপ হয়, তাকে একটা টুপি পরে কোনায় বসিয়ে দেয় টিচার। আগে তো খুবই হতো এটা।
তার মানে ওর বুদ্ধি হোক, ও গুড এনার্জি অ্যাবজর্ব করুক। তো এই জিনিসগুলো মানে ধরো আমরা করে যাই দেখি, কিন্তু এগুলো কেন হয়েছে ফ্রম এনশিয়েন্ট ডেজ, আজকে তো না। ধরো উইকা অ্যাকচুয়ালি বলে গোজ ব্যাক মোর দ্যান 25,000 ইয়ার্স। তো তখন থেকে এইসব নানা রকম থিওরিজ হচ্ছে, তো ওরা জানতো আমরা জানি না। এগুলো এখন আবার আমরা অনেকে চেষ্টা করছি রিডিসকভার করতে। দিদি, আমরা যদি এই যে ডার্ক সাইডটা নিয়ে আলোচনা করছি উইচক্রাফটের, যে উইচক্রাফটের যেমন একদিকে ভালো দিক রয়েছে, একটা হিলিং সাইড রয়েছে, একটা ডার্ক সাইডও রয়েছে যেখানে হয়তো মানুষ রিভেঞ্জ নিচ্ছে বা একটু অনেক কিছু করা পসিবল এই ডার্ক সাইড নিয়ে। ওয়েস্টার্ন কান্ট্রিতে যেরকম রয়েছে, আমরা যদি এই দিকটায় দেখি, আমাদের দেশের দিকে দেখি, তাহলে 64 যোগিনী, এবং মানে একটা সময় ছিল ডাকিনী বলা হতো যাদেরকে, এবং 64 যোগিনীদের নিয়ে তো অনেক কনসেপ্ট রয়েছে, অনেক রকম কনসেপ্ট রয়েছে, কিন্তু তারাও প্রচন্ড পাওয়ারফুল। সেক্ষেত্রে তাহলে কি আমরা কোনোভাবে রিলেট করতে পারবো দুটো কনসেপ্টের মধ্যে? হ্যাঁ, ডেফিনেটলি। একটা হচ্ছে যে ডাকিনীদের যেমনি লোকে ভয় পায়, 64 যোগিনীদের ওখানে মন্দিরে যেতেও কিন্তু অনেকে ভীষণ ভয় পায়, ওদেরকে ভয় পায়। কিন্তু বোথ হ্যাভ পাওয়ার, সেটা বলতে পারো ইন কমন। আর আরেকটা জিনিস যেটা তুমি এক্ষুনি বললে, ডার্ক ম্যাজিক কিংবা দ্য ডার্ক সাইড অফ উইকা, ওই হীরাপুরের মন্দিরটা ওরা বলে আমাদের উইকান থিওরিতে হচ্ছে দ্য ফার্স্ট উইচ টেম্পল ইন ইন্ডিয়া। আচ্ছা। আর ওখানে আমি অনেকবার গিয়েছি, আর অনেক মানে ওখানে বসেও এমনি মেডিটেট করেছি, বাড়িতে এসে তারপরে লেখাপড়া করেছি। আর একটা জিনিস যেটা আমাকে সবসময় স্ট্রাইক করেছে, যে দেখো পুরনো ওদের নামাবলিতে উইচের মানে ওদের যোগিনীদের নাম আলাদা আলাদা করে দেওয়া আছে, একদম 64 জনের আলাদা আলাদা নাম আছে। তো ধরো আমি কটা নাম তোমায় বলছি এখান থেকে, ওই নামাবলির থেকে। এইগুলো যদি তুমি দেখো, তার মানে পিপল আর সাপোজ টু ফিয়ার দেম। নামটা শুনলেই মনে হবে ভয় লাগবে, এরা তো মানে নট আলোর না, এরা তো ছায়ার। ফর এক্সাম্পল দিব্যা যোগিনী, তার মানে যে তোমার ডেস্টিনি কন্ট্রোল করে। তোমার প্রেতাক্ষী, যে স্পিরিটস দেখতে পারে। তারপরে হচ্ছে তোমার ডাকিনী বলেই একজন আছে ওখানে, ডাকিনী। হ্যাঁ, সে হচ্ছে অ্যাকচুয়ালি দ্য অ্যাকচুয়াল মিনিং অফ ডাকিনী হচ্ছে এনার্জি, পিওর এনার্জি, আর যে আকাশে হাঁটতে পারে। তো তোমার মানে যেটা পুরনো মানে ছিল এক সময়কার। তারপরে ধরো কালরাত্রি, যে রাত্রির অন্ধকারকে রুল করছে, হ্যাঁ, রানী অফ দ্য নাইট আর কি, কুইন অফ দ্য নাইট। তারপরে তোমার ধরো নীলাচরি, নিশাচরি, যে তোমার হাটে বাইরে আসে শুধু রাত্রিরে। তো এগুলো তো সবই ডার্কনেস, লোককে ভয় দেখাবার জন্যে। হ্যাঁ, কি লোকে যেন ওখানে খুব কাছাকাছি না যায়। রাক্ষসীও আছে, যতদূর আমি পড়েছি। রাক্ষসী আছে। আরেকটা আছে ভয়ানক নাম, রক্তাক্ষী, মানে যার চুল ফুল অফ ব্লাড দিয়ে লেপা, রক্ত দিয়ে লেপা। তারপরে তোমার আছে নরভজামি, যে তোমার মানুষের বডি খাচ্ছে, মানে শুনেই ভয় লাগে। হ্যাঁ, তো এইটা ধরো ইন স্পাইট অফ অল দিস, লোকে তোমার ওখানে যাচ্ছে, অনেকে ভয় পেয়ে যাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও অনেকে যাচ্ছে। এখন তো শুনছি যে গভর্নমেন্ট থেকে ওরা ঠিক করেছে যে দেশে যত যোগিনী মন্দির আছে, খুব বেশি এখন নেই, কিন্তু ওগুলোকে আন্ডার গভর্নমেন্ট ওয়ে নিয়ে নেবে। তো তার মানেই লোকে আস্তে আস্তে করে ওগুলো দরজা খুলছে, they are becoming interested. এই যে 64 যোগিনী মন্দির হীরাপুরে, আপনি ওখানে অনেকবার গেছেন, আপনার কোনো এক্সপিরিয়েন্স হয়েছে ওখানে গিয়ে, কোনো কিছু ফিল করেছেন? এনার্জি? হ্যাঁ, আমি তো ডেফিনেটলি এনার্জি ওখানে যখন যাই, ধরো কোনো
যোগিনীর সামনে আমি অনেকক্ষণ বসে থাকি, যখন যেটা মনে হয়। তো একবার আমি বাঁ দিক দিয়ে যদি তুমি যাও, একজন যোগিনীর সামনে আমি বসে একটু পুজো করছিলাম। তারপরে দেখবে যে অনেক মানে ওয়ালসে ওদের পেছনে মানে একটা কার্ভ করা, তো ওদের দরজাটা বলতে পারো, পেছনটা অনেকগুলো নব লাইক স্ট্রাকচার্স, পাথরের তৈরি। তো সেই পাথর নবসগুলো হতে পারে কোনো সময় কিছু ছিল ভেঙে গেছে, এইটাও হতে পারে দ্যাট দে ওয়ার মেন্ট টু বি নবস, যে ডোর হ্যান্ডেল মতন। তো আমি একবার একটা ডোর হ্যান্ডেল নিয়ে আমি একটু টেনেছিলাম যে কি হয় দেখি, হয়তো করা উচিত ছিল না, কিন্তু করেছিলাম। তারপরেই আমার মনে হলো, কিংবা মাইন্ডে আসলো যে একটা ল্যান্ডস্কেপ, সুন্দর ল্যান্ডস্কেপ, ভর্তি ক্লাউডস, মেঘ, যেন মানে আমি উড়ে যাচ্ছি আকাশে, আর ভর্তি মেঘ চারিদিকে, আর ব্লু স্কাইজ, এরকম। তাহলে কি ওটা কোনো অন্য আরেকটা ডাইমেনশনের দরজা খুলে গেছিল? আমার তাই মনে হয়, যে আমার মনে হয় ওইটা অন্য কোনো ডাইমেনশনের দরজাটা খুলে গিয়েছিল। তারপরে কিন্তু যেটা হয়, একটা মানুষের একটা সাইড আছে যেটা বিশ্বাস করতে চায় না, যে এটা আমার মনের ভুল। আমিও সেটা ভেবেছিলাম যে এটা হয়তো ওইটা খুব পিসফুল জায়গা বলে আমি ওইটা হয়তো ভিজুয়ালাইজ করেছি। কিন্তু আমাদের ফটোগ্রাফার যেসব তুলছিলেন, কি আমাদের মধ্যেই যারা ছবি তুলছিল, আমার কজন স্টুডেন্ট, তারা যখন ডেভেলপ করলো ছবিটা, সত্যি সত্যি মানে থোক থোক যেন সাদা মেঘ বাইরে ঘুরে বেড়াচ্ছে। একটা তো আমার কাঁধের উপর বসে আছে। তার মানে আপনি যে দরজাটা খুলেছিলেন, ওখান থেকে মেঘটা এদিকে চলে এসে বন্ধ হওয়ার পরে বাইরেই রয়েছে। তো এইটা কোনোভাবে আমি এক্সপ্লেন করতে পারি না, শুধু মনে হয় যে হয়তো ক্ষণিকের জন্যে, জাস্ট ফর আ ফিউ মিনিটস, আমি অন্য ডাইমেনশনটা দেখতে পেয়েছি, আর দরজাটা আসলেই খুলে দেখিয়েছে অন্য ডাইমেনশনটা। তার মানে ধরো যদি অন্য ডাইমেনশন থাকে, আমরা যেই পৃথিবীতে বাস করছি, দিস ইজ নট এভরিথিং, এটা সব না, আরও কিছু আছে। হ্যাঁ, ফোর্থ ডাইমেনশন নিয়ে তো কথা হয়। ধরো ফোর্থ ডাইমেনশন এটা প্রুভ করছে, আরেকটা প্রুভ করছে যে ওইটা খুব একটা শান্তির জায়গা, ভয় পাবার কিছু নেই। তো এইটা আমার একটা খুব উইকাতেও এই ফোর্থ ডাইমেনশনের কনসেপ্টটা রয়েছে। হ্যাঁ, রয়েছে। ধরো উইকাতে লাইফ আফটার ডেথ, সেটা নিয়ে অনেক চর্চা হয়েছে। তো যে স্পিরিট যে মানে সারভাইভ করে, যে মানে সব শেষ যে হয় না, সে কেন উইকা কেন? ধরো তোমার বড় বড় সায়েন্টিস্টরাও বলেছেন, এই অ্যালডাস হাক্সলি, উনিও কিন্তু বলেছেন দ্য স্পিরিট ডাজ নট ডাই। তো যদি স্পিরিট থাকে, তাহলে নিশ্চয়ই স্পিরিটের ওই ইন্ডিপেন্ডেন্সটা আছে, স্বাধীনতাটা আছে, যেটা যাবে কোথাও, আবার আসতে পারে, চাইলে তাকে নিজেকে প্রকাশ করতে পারে, কোনো একটা সাইন দিতে পারে। কেন এই যে দরজাটা খুলেছিল, ওর থেকে আমার মানে খুব কনভিকশন হয়েছিল যে হ্যাঁ, যদি ফোর্থ ডাইমেনশন থাকে, তাহলে ডেফিনেটলি ওর মধ্যে স্পিরিটও ওখানে, মানে ফোর্থ ডাইমেনশনটা স্পিরিট ওয়ার্ল্ড, অনেকটা এভাবেও আমরা ভাবতে পারি। সেটা ভাবতে পারি নিশ্চয়ই, হ্যাঁ, ওইটা স্পিরিট ওয়ার্ল্ড। তাহলে সেই দরজাটা খোলা সব সময় কি মানে ভালো হবে না খারাপও হতে পারে? এখন দেখো, যে যেরকম করে ওইটাকে নেবে, যার যেরকম উদ্দেশ্য নিয়ে খুলবে দরজা, আমার মনে হয় সেইটা। আপনি ওখানে একটা পিসফুল সিনারিও দেখেছেন, মানে অনেকে তো হতে পারে সে হয়তো ভয়ঙ্কর কিছু একটা দেখলো, সেটা হতে পারে। দিদি, আমরা ডাইমেনশনের কথা বলছিলাম, এখান থেকে একটু পোর্টালের কথায় আসতে হবে, কেননা কোনো পোর্টাল না থাকলে তো আমরা অন্য ডাইমেনশনে যেতে পারবো না। সেক্ষেত্রে মিরর কতটা এফেক্ট করে? মিরর খুবই এফেক্ট করে। কেন অ্যাকচুয়ালি মিরর শুধু, যেটা আমরা মিরর আজকাল বলি, সেটা শুধু না, এনি রিফ্লেকটিভ সারফেস যেটা বলে, যেটা তোমায় রিফ্লেকশন দিচ্ছে। এককালে চায়নাতে ওরা তো মার্কারি মিরর ইউজ করতো না, ওরা ইউজ করতো কপার কি ব্রাসের রিফ্লেকটিভ সারফেস, যেটা মিররেরই কাজ করতো। আর তাছাড়া শুধু তা নয়, ওইটাতে ওরা অনেক কিছু ভবিষ্যতে দেখতে পারবে।
ইন দ্য সেম ওয়ে ধরো তোমার জন ডি, যিনি ছিলেন এলিজাবেথ দ্য ফার্স্টের অ্যাস্ট্রোলজার কাম অ্যাডভাইজার, উনি ইউজ করতেন একটা পাথর অবসিডিয়ান বলে, যেটা উইকাতে খুব ইউজড হয় ফর প্রোটেকশন। উনি ওইটার মিরর করে এলিজাবেথকে অ্যাডভাইস দিতেন, উনি যা দেখতেন। ওইটাও পোর্টাল, ফিউচার প্রেডিকশন থ্রু আ পোর্টাল। আর এমনি আয়নার যেটা আমাদের এখন মডার্ন মিরর্স, সেটা তো ধরো বলে অনেক কিছু আছে ওর বিষয়ে, যে মিরর শুডন্ট ফেস ওয়ান অ্যানাদার, তার মাঝখানে তোমার বসা উচিত না, কিংবা তুমি যখন ঘুমাবে মিররটা আগে বলতো ঢেকে শোবে। মানে এটার কি সত্যি কিছু মানে আছে, মানে সত্যি কি তাই যে ঘুমানোর সময় একটা মিররের সামনে ঘুমানো উচিত নয়? মানে ওইটা ডিপেন্ড করে এখন তোমার স্ট্রেংথ অফ মাইন্ড অর ইউর কনভিকশন। কথা হয় যে মিররে ইটস ইজি ফর আ স্পিরিট টু শো ইটসেলফ। তো যদি তুমি অনেকক্ষণ একটা মিররের দিকে তাকিয়ে থাকো, তুমি কিছু দেখতে পাবে, তো পেতে পারো। তো এটা লোকে ভয় পায়। ওইটা তোমার নস্ট্রাডামাস, এই ফেমাস নস্ট্রাডামাস যে ভবিষ্যৎবাণী করতেন, একদম, উনি কিন্তু দেখতে পারতেন বড় একটা বলে জলে। দিদি, এটা বলতেই আমার মনে হলো আফ্রিকার দিকে তো মানে অনেক মহিলারা বহুদিন আগে থেকেই ছিলেন যাদেরকে আমরা হিলার বলি, ওনারা নিজেদের হিলার বলেন, কিন্তু প্র্যাকটিক্যালি তারা কি মানে উইকাটারই চর্চা করছেন? উইকাটা দেখো হচ্ছে একটা বিরাট সাবজেক্ট, যেটা বলতে পারো ছাতা টু মেনি আদার কি বলবো সাবজেক্টস কিংবা থটস, ফিলসফিস। হ্যাঁ, তো ওরা যেভাবে হিল করতো সেটা হয়তো ডিফারেন্ট। ওরা ধরো তোমার আফ্রিকায় কিংবা হাইটিতে ওরা ইউজ করতো যেটা তোমার দেখালাম, এই আলু কিংবা ওয়্যাক্সের মধ্যে নিডল দিয়ে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওদের ভোডান টেম্পলও ছিল, সেখানে ওরা কিন্তু পুজো আর্চা করতো। ওদের মেথডটা ছিল আলাদা। ওদের একজন ছিল প্রিস্ট, একজন ছিল প্রিস্টেস। ওদের নামটা মোগাম্মো একটা বলতো। তো সে কি করতো, একটা গোল প্ল্যাটফর্মে, মাটির প্ল্যাটফর্মে বসতো, দুজনেই হয়তো বসতো, প্রিস্ট অ্যান্ড প্রিস্টেস। তারপরে ওরা হিলিংয়ের জন্যে মানুষদের ডাকতো, ভিলেজের কি কোথাও শহরের মানুষরা আসতো, এসে চারিদিকে ওই গোল প্ল্যাটফর্মের বসতো। তারপরে ওরা ড্রামস বাজাতে শুরু করতো। এখন ড্রামসটা যেটা আমি বললাম, ভাইব্রেশন, খুব হাই ভাইব্রেশন অ্যান্ড টোন দিত। সে ড্রামস বাজাতে বাজাতে তখন যে প্রিস্ট সে বলে পজেসড হয়ে যেত। আচ্ছা, হ্যাঁ, তারপরে সে পজেসড হয়ে যার দরকার কোনো ট্রিটমেন্ট কি ওষুধ খাবে সেই স্টেটে তখন বলতো। কোনো সময় প্রিস্ট করতো, কোনো সময় প্রিস্টেস করতো, কিন্তু এই ড্রামটা ততক্ষণ কিন্তু বাজবে। তার থেকে আমরা উইকাতে বলি যে এভরিথিং ইজ ভাইব্রেশন। ভাইব্রেশনের একটা বিরাট অংশ প্লে করে আমাদের লাইফে। দিদি, এখান থেকেই একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে ধরুন আজকে আপনারা যারা উইকাটাকে নিজেদের রিলিজিয়ান হিসেবে নিয়েছেন বা ওয়ে অফ লাইফ হিসেবে নিয়েছেন, তারা তো প্র্যাকটিস করেনি এগুলো, মানে তাদের কাছে সেই পাওয়ারটা আছেই, কিন্তু প্রত্যেকটা মহিলা, তাদের মধ্যেও তো আপনারা বলেন যে একটা উইচ পার্টিকেল সব মহিলার মধ্যে থাকে, সেক্ষেত্রে সাধারণ মহিলারা তারা কি করবেন? মানে তাদের কি কিছু প্র্যাকটিস করার উপায় রয়েছে বাড়িতে? আমরা তো বলি যে এভরি স্ট্রং উইমেন ইজ আ উইচ। না, তাদের হ্যাঁ নিশ্চয়ই আছে ওয়েজ। দেখো, তোমার ফার্স্ট হচ্ছে আমার যেটা ধারণা, ইউর অ্যাটিটিউড টু লাইফ। তোমার নানা রকম বাধা আসতে পারে, তোমার ফ্যামিলির মধ্যে গোলমাল হতে পারে, নানা রকম হতে পারে। সেইটাকে তুমি ইউ ওভারকাম দ্যাট, যেভাবে হোক করে তুমি ফাইন্ড সাম টাইম, 1 ঘন্টা হোক, 1/2 ঘন্টা হোক, যেখানে তুমি বসে কতগুলো জিনিস করবে, মানে এক্সারসাইজ বলতে পারো, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি বলবো যে আজকালকার দিনে একটা মেয়ের পক্ষে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে টু নো দ্য ওয়েজ অফ সেলফ ডিফেন্স। কেন পৃথিবীটা বদলে গেছে,
এখন মেয়েদের স্পেশালি নিজেদের প্রোটেকশনের বিষয়ে ভীষণ ভীষণ জরুরি ওইটা। তো কিভাবে করবে, উইকা কিভাবে ওদের সাহায্য করতে পারে? একটা হচ্ছে কতগুলো পোজ, মানে পশ্চার যেটা বললাম সেটা ইয়োগাতেও আছে, এদেরও আমাদেরও আছে এতে। আরেকটা হচ্ছে এভরি ডে টু প্র্যাকটিস দ্য ভাইব্রেশন, ওইটা খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা হচ্ছে যে তোমার কতগুলো, এইটা অবশ্য মানে নট এসেনশিয়ালি উইকা, যদি তুমি এগুলো করো তোমার হাতে পায়ে কতগুলো পয়েন্ট আছে যেখানে জোর আসবে। ধরো তুমি রাস্তায় যাচ্ছ, কেউ তোমায় অ্যাট্যাক করলো, আমি ধরছি, তুমি কিভাবে সেলফ ডিফেন্স করবে, এটা মানে নট থ্রু এসোটেরিক মিনস, কিন্তু থ্রু প্র্যাকটিস অ্যান্ড মানে লেগে থাকার ওইটার পেছনে তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারো। ধরো ফর এক্সাম্পল দ্য হিলস অফ ইয়োর হ্যান্ড, এই জায়গাগুলো এগুলো ইউজ করতে পারো। তুমি তোমার পায়ের তলায় সামনেটা না, ওই যে পেছনের হিলটা, গোড়ালিটা, ওইটা ইউজ করতে পারো। এগুলো হচ্ছে দ্য পালস পয়েন্টস অফ স্ট্রেংথ। তারপরে তোমার প্র্যাকটিক্যাল কতগুলো তো আজকাল বলে, এই পেপার স্প্রে, এই স্প্রে যেগুলো তুমি ইউজ করবে, সেগুলো আমি ধরছি না। কিন্তু নিজের বডিটাকে যদি তুমি মেনটেন করতে পারো ইন দিস ওয়ে থ্রু ভেরিয়াস এক্সারসাইজেস, যেগুলো হয়তো একদিন তোমায় দেখাবো, সেটা করলে তোমার সেলফ ডিফেন্সের পদ্ধতি অনেক সহজ হয়ে যাবে অ্যাট এনি এজ। দিদি, একটা দুটো আমাদের কি বলা যেতে পারে এখন দর্শকদের জন্য? মানে তারাও আশা করে থাকবেন যে আপনি একটু বলে দেবেন, তারাও বাড়িতে একটু প্র্যাকটিস করবেন, কে না চায় স্ট্রং হতে। ধরো যেটা এমনি সহজ কোনটা হবে, বেশিরভাগ হচ্ছে তো দাঁড়িয়ে। একটা হচ্ছে ধরো খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি দ্য চেয়ার এক্সারসাইজ। তোমার হাঁটুটা খানিকটা বেন্ড করে তুমি প্রিটেন্ড করবে তুমি যেন একটা চেয়ারে বসে আছো। আমরা যখন বসে থাকি আমাদের তো হাঁটু বেন্ড, তো তুমি পায়ে মাটিতেই আছে পা, কিন্তু তোমার হাঁটু বেন্ড, তুমি চেয়ারে যেন বসে আছো, নন এক্সিস্টেন্ট চেয়ার কিন্তু নেই ওখানে। ওইটা তুমি যদি ধরো ফর অ্যাটলিস্ট প্রথম দিকে বলছি 1 মিনিট পুরো 60 সেকেন্ডস ধরে, সেটাও খুব কঠিন হবে প্রথম দিকে করা, কঠিন, ওইটা তো খুবই কঠিন। কিন্তু কি হবে ওইটাতে দেখবে আজকাল ভীষণ এই হাঁটুর প্রবলেম মানুষের বেড়ে যাচ্ছে, ভীষণ হচ্ছে। প্রায় আজকাল ওই যে নি রিপ্লেসমেন্ট যে হয়েছে, তারপরেও যে সবসময় একদম সাড়ে তা নয়, না অনেকে ভোগে তো। তারপর তো এই এক্সারসাইজটা ধরো আমাদের উইকাতে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তারপরে যদি সেলফ ডিফেন্স বলো, with that knee you can put someone out of commission. একদম। যদি কিছু প্র্যাকটিস করা, ধরুন এই যে বিভিন্ন স্পেল রয়েছে, আমরা উইচক্রাফটের ক্ষেত্রে বা উইকার ক্ষেত্রে আমরা যদি দেখি যে অনেক স্পেল রয়েছে অনেক কিছুর জন্য, সেই রিলেটেড কিছু আলোচনা যদি আমরা করতে পারি। স্পেল ধরো একটা তো তোমায় দেখালাম, একদম একদম, ওইটা হচ্ছে রিভেঞ্জের জন্য, তোমার প্রোটেকশনের জন্যে কতগুলো মানে স্ট্রেঞ্জ পদ্ধতি বলবে আছে। এইটা একটা হচ্ছে কিন্তু মানে আমাদের দেশি পদ্ধতি, সেটা অনেকে জানে না। যদি তোমার মনে হয় যে তোমার ঘরটা ঠিক ভালো লাগছে না, হয়তো কোনো মানে অ্যান্টি স্পিরিচুয়াল ফোর্স আছে ওখানে, নেগেটিভিটি আছে, তুমি একটা বাটিতে কালো জিরে যদি একটা কর্নারে রেখে দাও ফর অ্যাবাউট 7 days, ওইটা চলে যাবে। শুধু একটা বাটির মধ্যে শুধু কালো জিরে, কালো জিরের একটা ভীষণ অ্যান্টি নেগেটিভ প্রপার্টি আছে, সেটা জানে না। মানে এটা কতদিন পর পর চেঞ্জ করতে হবে? ওইটা তুমি রেখে দিলে তারপরে আবার 7 দিন কিছু থাকবে না, আবার 7 দিন পরে যতক্ষণ না তোমার মনে হয় যে ঘরটা ক্লেন্সড হয়েছে, একটু পজিটিভ হয়েছে। আরেকটা জিনিস আছে যেটা again to do with sound, ধরো তোমার ঘরটা ভালো লাগছে না, মনে হচ্ছে কিছু এসেছে ঘরে, you go to each corner and you ring a bell or a singing bowl, এটা একদম টিবেটান সিঙ্গিং bowl যেটা, কিংবা you do just clapping, 3 claps on the 4 corners. এগুলো হচ্ছে মানে the simplest, আমি যেগুলো বলছি
এসোটেরিক প্রোটেকশন রুটস। আর এগুলো অনেকে করেছে, আমাকে বলে হচ্ছে যে এগুলো এফেক্টিভ হয়েছে। তো একটা তো দেখবে যে সাউন্ড কিন্তু প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। আমাদের দেশে দেখুন আগের আর যে মুনি সাধুরা ছিল, ঋষি মুনিরা, তারা কিন্তু এই মন্ত্র দিয়ে, চান্ট দিয়েই কিন্তু অনেক জিনিস কন্ট্রোল করতে। একদম, মানে সিমিলার তো, মানে এটা উইকার ক্ষেত্রেও তো সিমিলার। এই যে স্পেল গুলো, ওগুলো তো ওয়ান কাইন্ড অফ মন্ত্র। হ্যাঁ হ্যাঁ, ধরো আমি একটা স্পেল পড়ে দিতে পারি যদি চাও। একদম, এটা লাভ স্পেল শুনবে না তোমার ভিক্টরি স্পেল শুনবে, যেটা খুশি দিদি, যেটা আপনার মনে হয়। অর স্পেল ফর বিউটি, দাঁড়া স্পেল ফর বিউটি তোমার দরকার নেই, সেটা সবার দরকার এটা। আচ্ছা, এটা আমি একটা বলছি, এটার একটা হিস্ট্রি আছে, অ্যানেটস লাভ স্পেল। এটা মানে সত্যি ঘটনা। আমি একটা দোকানে, দিল্লিতে একবার একটা কিউরিও দোকানে, অ্যান্টিক দোকানে, কতগুলো ছোট ছোট কাঠের মূর্তি আমার খুব অ্যাট্রাক্ট করেছিল। তো দোকানদার ওইটা একটা শেলফে রেখেছিলেন, বিক্রি করতে চাইছিলেন না। তো তারপরে আমি আবার যাই, আমিও ধরে আছি, এটা কেন বিক্রি করছেন না, কিছু নিশ্চয়ই আছে। তারপরে আমাকে শেষ উনি বললেন যে এইটা বিলংড টু, মানে সিমলায় উনি বসবাস করেছিলেন। অ্যাকচুয়ালি হি ওয়াজ আ, মানে ওই রিলিজনটা বলছি না, স্পেশাল সার্টেন রিলিজন, আর খুবই খুবই ধনী। ওনার মানে প্যালেস মতন ছিল দিল্লিতে, কলকাতায়, হায়দ্রাবাদে বেশিরভাগ বস করতেন, থাকতেন। আর উনি বিয়ে করেছিলেন একজন হিন্দু মহিলাকে। তারপরে আফটার সাম টাইম, তখন এইটা ধরো কত 50-60 বছর আগে হবে, হ্যাঁ, অর মোর, উনি তখন একজন ফ্রেঞ্চ মহিলাকে আবার বিয়ে করেন, সেকেন্ড ম্যারেজ। আচ্ছা, তারপরে আর এমনি তো মানে লাইফস্টাইল ওরকমই, যা আগেকার দিনের জমিদার যা ছিল। তো যে ফার্স্ট ওয়াইফ, শি ওয়াজ ভেরি এফিশিয়েন্ট, উনি মানে পুরো সংসার চালাতেন। আর তারপরে উনি একটা সিমলায় বাড়ি করেন, বড় বাড়ি, ওখানে ছুটিতে গিয়ে বেশ অনেক দিন কাটাতেন। তো অ্যাজ টাইম পাস্ট, ওনার এই প্রথম স্ত্রীর ওপর মানে অ্যাট্রাকশন কমতে থাকলো, ইগনোর করতেন, নেগলেক্ট করতেন, আর সবসময় পড়ে থাকতেন ওই ফ্রেঞ্চ বউয়ের সঙ্গে। শি ওয়াজ ইয়াং, শি ওয়াজ গুড লুকিং, আর ওনার একটা ছিল মানে বাইরের দেশের। একদম একদম, এটা তো আছেই, মানে শুধু ছিল না, এখনো আছে। তারপরে ওই বড় বউ সে কি করলো, সে কতগুলো ছোট ছোট এই কাঠের পুতুল আনলো, যেটা দেখালাম না যে অ্যারোজ দিয়ে। উনি একজন ওনার স্পেশাল, মানে কি বলবো, তান্ত্রিক কি ম্যাজিশিয়ান যাই হোক, আমি সেটা অতটা জানি না ডিটেলস, মানে ওই রকম একজন মহিলা তান্ত্রিককে আনলেন, এসে বললেন আমাকে কতগুলো বলো যে কি করলে কি হবে। তো ওকে কতগুলো স্পেল দিয়েছিল, মানে আমি বলবো মন্ত্র দিয়েছিল। তো উনি করতেন, কিন্তু দেখলেন যে কিছু হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। তারপরে এদিকে ওই অ্যানেট যে মেয়েটি, মানে ফ্রেঞ্চ মেয়েটি, সে কিন্তু মানে স্টার্টেড টেকিং ওভার দ্য হাউস হোল্ড, আরও ইম্পর্টেন্স পাচ্ছে, ওর স্বামী ওকেই মানে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। তখন ওর একটা স্পেল যে ও করতো, কেন ও টের পেয়েছিল যে ওই বড় অন্য কিছু হচ্ছে, ও একটা নিজের স্পেল কোথাও থেকে, দেশ থেকে আনালো। আর সেই সময় ওয়েস্টে তো স্পেলস ভীষণ অলরেডি চলছে। তো সেই স্পেলটা আমি পেয়েছিলাম একজনের কাছ থেকে, আর আমি পুতুলগুলো পেয়েছিলাম। আচ্ছা, উনি আলটিমেটলি দিয়েছিলেন সেই পুতুলগুলো আপনাকে? আচ্ছা, দিয়েছিলেন। তো এই স্পেলটা বলতে হয় তোমার একটু মানে কোয়াইট ঘরে, এটা বলতে হয় তোমার সামনে রোজেস কতগুলো থাকবে। আজকে আমাদের সামনেও রোজেস রয়েছে আছে। আর আরেকটা জিনিস, যদিও এটা অলসো ইউজড ফর রিভেঞ্জ, তুমি এগুলোকে বলতে বলতে ইউ মাস্ট স্টার ইট। আচ্ছা, স্টার দ্য রোজেস, এরকম করে। তারপরে ইউ সে
দ্য স্পেলটা হচ্ছে মানে তোমার পর্দা টদ্দা সব টানা থাকবে, কোয়েট, একদম কোয়েট থাকবে। Oh dearest mine, I wouldst you love throughout time. Forget the ones who round you dance, forget the ones who bow and glance. As you, my love, for you are mine, so says the fire, the chants, the chime. The mirror claims you forever mine. ওখানেও মিরর। তারপরে আবার একবার এটা একটুখানি ঘুরিয়ে দিতে হবে। তো এইটা was supposed to be her most effective. মানে এটা সাধারণ যারা আমাদের মতন মানুষরা রয়েছেন তারা চাইলে করতে পারেন। হ্যাঁ, এটা করতে পারেন। আর ধরো যারা ইংরেজিতে করতে চান না, অন্য ভাষায় করতে চান, হ্যাঁ, তারাও করতে পারেন। দ্য সিক্রেট ইজ তোমার একটা কাচের বোল, যদি ক্রিস্টাল হয় আরও ভালো, নাহলে একটা রূপোর বোল, তাতে তুমি 6টা লাল গোলাপ দেবে। ঘরটাকে একদম তুমি একলা থাকবে ওতে। তারপরে তোমার ইউ নিড থাম তো সবসময় পাওয়া যায় না, মানে এটা হেড প্রিস্টেসই ক্যান গিভ টু আ স্টুডেন্ট। তুমি একটা ছুরি উইথ মানে অত ধার যেন না থাকে একটা নিলে, মানে একটা বাটার নাইফ নিলেও হবে, বাটার নাইফ নিলে করে, যদি সুবিধা পাও কাঠের হ্যান্ডেল, যদি কাঠের হ্যান্ডেল না হয় ঠিক আছে, যা হয়। কিন্তু তোমার মনে মনে যা আছে তুমি বলতে বলতে ইউ হ্যাভ টু টার্ন ইট ক্লকওয়াইজ। ওকে, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কিন্তু উল্টো রেজাল্ট হবে। ক্লকওয়াইজ ঘোরাতে থাকবে, ঘুরিয়ে ঘুরিয়ে যতক্ষণ না তোমার মানে প্রেয়ারটা শেষ হবে কি চানটা শেষ হবে। তুমি যে কোনো তখন মন্ত্র বলতে পারো, কিংবা যদি চাও ইংলিশে এইটা বলতে পারো। কিন্তু দ্য সিক্রেট লাইজ ইন দ্য মেটেরিয়াল, দ্য ক্রিস্টাল or the silver, the water, আর ওইটা রোজটা খানিকক্ষণ ওতে আগে থেকেই ওটা ওর মধ্যে অ্যাটলিস্ট 1 ঘন্টা 8 ঘন্টা তো থাকবেই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নাইফটা ক্লকওয়াইজ ঘুরবে, আর তার সঙ্গে ওই স্পেলটা। হ্যাঁ, ওই স্পেলটা। তো এরকম নানা রকম স্পেল আছে তোমার, ধরো যেটা আমি বললাম এই রিভেঞ্জের জন্যে, হ্যাঁ, সেটা ইউজুয়ালি করে কিন্তু এই নাইফ ধরে এরকম করে, হ্যাঁ, সেটাও অনেক সময় করে এই রোজ নিয়ে। আই হোল্ড ইউ ইন মাই গ্রিপ অফ স্টিলটা হচ্ছে ইউ হু ডু মি উইল নট উইল লেট হেকার টেল আস হু উইল রেইন ফ্রম মাই লাইফ রিমুভ দ্য বেইন ইয়োর ডিফিট ইজ মাই গেইন বলে কি করে একটা রোজকে স্পেয়ার করে এইটাকে বাইরে বের করে দেয়। যদি ওটা বাইরে আসে তার মানে তোমার স্পেলটা সাকসেসফুল। আচ্ছা, তো এইটা হচ্ছে দ্য স্পেলস অফ উইকা। মানে এতটা ইন্টারেস্টিং লাগছে, আমার তো শেষ করতেই ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে শুনতেই থাকি। প্রচুর কিছু জানার রয়েছে দিদি, মানে অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় না একটা পডকাস্টে কোনোভাবে শেষ করা সম্ভব। এটা দেখো না, মানে ইট টেকস আ লাইফ টাইম, মোর দ্যান আ লাইফ টাইম। একদম। তবে আমি আজকে এখানেই শেষ করব, কেননা আমাদের পডকাস্ট অলরেডি অনেকটা সময় ধরে চলছে, কিন্তু এতটা ইন্টারেস্টিং শেষ পর্যন্ত কেউ উঠে চলে যেতে পারবেন না, আমি ফিল করতে পারছি। প্রচন্ড ভালো লাগছে দিদি, অনেক অনেক ধন্যবাদ। আবার কিন্তু চাই আপনাকে আমাদের সঙ্গে। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদি। সকলের ভালো হোক, মানে দ্য লাইট ম্যাজিক, নট দ্য ডার্ক।